সবার প্রথম হইতেছে জব সার্কুলারটা আমার ভালো করে পড়তে হবে, পড়ে বুঝতে হবে যে আদৌ এই কাজটা আমার দিয়ে হবে কিনা। জব সার্কুলার ভালো মতো পড়লেই মোটামুটি দেখা যায় ইন্টারভিউয়ের একটা বেসিক লেভেলের প্রিপারেশন হয়ে যায় তার। মানে যত পড়তে থাকলাম তত বেশি আমার এই জিনিসটা ভালো লাগতে শুরু হইলো। 16টা পার্সোনালিটি ট্রিট আছে, তো এই 16টা ট্রিট আসলে কিভাবে আসলো মানুষের। আবার বলতেছে যে এরকম এদিক থেকে সিংহ আসতেছে, এদিক থেকে বাঘ আসতেছে, এসে তারা কামড় দিল। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কখনো হইতেছে যে আমরা অনেক বেশি রেশনাল থাকি, হ্যাঁ, অনেক বেশি লজিক্যাল থাকি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির নতুন পর্বে। আজকে আমরা যে টপিকগুলো নিয়ে কথা বলবো এগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং কিছু টপিক, আগে থেকেই বলে রাখছি। এবং এই টপিকে কথা বলার জন্য আমাদের সাথে আজকে গেস্ট হিসেবে উপস্থিত আছেন আমাদের নিজেদেরই লোক শাওন ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। ভাইয়া, আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো বলে স্থির করেছি তার মধ্যে একটা পার্ট হচ্ছে ক্যারিয়ার রিলেটেড। যেহেতু আপনি এইচআর এ অনেক দিন ধরে কাজ করছেন, একটা লম্বা সময় ট্র্যাক রেকর্ড আছে, একটা অভিজ্ঞতা আছে, তার উপরে ক্যারিয়ার রিলেটেড বইও লিখেছেন আপনি। সো এই দিক থেকে আমরা ক্যারিয়ার রিলেটেড কিছু আলোচনা তো করবই, তবে মোর ইন্টারেস্টিংলি এই যে এইচআর প্রফেশনাল যারা, তাদেরকে কিন্তু মানুষ নিয়ে কাজ করতে হয়। তো একটা মানুষকে বোঝার ব্যাপার থাকে, তাকে নার্চার করার ব্যাপার থাকে। এগুলোর জন্য এইচআররা কিন্তু বিভিন্ন রকম মানে সিক্রেট বলা যায় বা হচ্ছে ওপেন সিক্রেটও বলা যায়, বিভিন্ন রকম টুলস ইউজ করে থাকেন। সো এগুলো সম্পর্কে আজকে আমরা বিহাইন্ড দ্য সিন যে জিনিসগুলো, সেগুলো আমরা আজকে শাওন ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব। ভাইয়া, আপনি যেহেতু অনেক লম্বা সময় ধরে এইচআরে কাজ করছেন, সো একদম স্বভাবতই প্রথমে যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে যখন রিক্রুটমেন্ট হয়, একটা মানুষ যখন চাকরি প্রার্থী হয়ে বা কোনো একটা কাজের জন্য আসে, তাকে আপনি রিক্রুট করবেন, আপনার মাথায় আসলে কি চিন্তা চলে যে কোন একটা জবের জন্য একটা মানুষ আসলো, সে ওই জবের জন্য ফিট কিনা, সেটা একটা নিশ্চয়ই ক্রাইটেরিয়া থাকে আপনার মাথায়। তার উপরে হচ্ছে আবার ওভারঅল কোম্পানির মিশন ভিশন কালচার, এই জিনিসগুলোর সাথে একটা মানুষ ফিট কিনা, এগুলো নিয়ে আপনারা কিভাবে চিন্তা করেন বা কিভাবে ডিসিশন নেন মোর ইম্পর্টেন্টলি? হ্যাঁ, এইটার ক্ষেত্রে আসলে আমরা যেটা করি, প্রথমে তো ধরেন আমাদের কাছে ক্লিয়ার একটা জব ডেসক্রিপশন থাকে। হ্যাঁ, সার্কুলারে যেটা দেই আমরা। সার্কুলারে যেটা দিই যে এই কাজের জন্য, এই জব ডেসক্রিপশনের জন্য আমাদের একজনকে হায়ার করতে হবে, এইটা। আর পাশাপাশি আপনি যেটা বললেন যে আমাদের আরেকটা হলো কোম্পানির কালচার। যে যারে আমরা নিব, যে আমরা যেটা করি যে আপনার এটার বলে বেস্ট ফিট ক্রাইটেরিয়া। বেস্ট ফিট ক্রাইটেরিয়া, যে কে আমাদের জন্য আসলে বেস্ট ফিট হবে। বেস্ট ফিট হওয়ার জন্য কয়েকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট। এক নাম্বার হলো ইভেন জব ডেসক্রিপশনে যাওয়ার আগেও সবথেকে বেশি যেটা ইম্পর্ট্যান্ট সেটা হলো যে আমাদের কালচারের ক্ষেত্রে আমরা যেটা প্রাধান্য দিই সেটা হলো যে লার্নিং টেন্ডেন্সি আছে, এরকম যে নিজে নিজে শিখতে পারবে, হ্যাঁ, আর শেখার আগ্রহ আছে। এটা প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে যারা আসছে বা যারা আমাদের সামনে আছে তাদের ভিতরে এই লার্নিং টেন্ডেন্সিটা আছে কিনা, শেখার প্রতি তাদের আগ্রহ আছে কিনা, নিজে নিজে শিখতে পারে কিনা। 2 নাম্বার হচ্ছে যে যেই কাজের জন্য আমরা লোকটা নিব ওই কাজের প্রতি তার আগ্রহ আছে কিনা। হ্যাঁ, দেখা গেলো যে তার লার্নিং টেন্ডেন্সি অনেক ভালো, বাট যেই কাজের জন্য আমরা তারা নিতেছি ওই কাজে তার তেমন একটা আগ্রহ নাই, তাহলেও কিন্তু আসলে আমাদের পুরো জিনিসটা সার্ভ হবে না। 1 নাম্বার লার্নিং টেন্ডেন্সি ভালো, 2 নাম্বার হচ্ছে আমরা যেই কাজের জন্য নিতেছি ওই কাজে তার আগ্রহ আছে, হয়তো তার তেমন জানাশোনা নাই বাট তার আগ্রহ আছে, এতটুকু হইলেও চলে। তার মানে ওই কাজে যদি তার ইন্টারেস্ট থাকে, আবার প্রথমে যে ক্রাইটেরিয়া যে তার লার্নিং হ্যাবিট আছে কিনা, তাহলে যদি লার্নিং হ্যাবিট থাকে তাহলে আমরা ধরে নিব যে সে হয়তো এই কাজটা যদি দরকার পড়ে সে শিখেও করতে পারবে, বাট ইন্টারেস্ট থাকতে হবে। রাইট। আর হচ্ছে যে ওই কাজের যে নেচার আর তার যে নেচার, প্রত্যেকটা হিউম্যানের তো একটা নেচার আছে, যে এই দুইটার মধ্যে সামঞ্জস্য আছে কিনা। আচ্ছা, যেমন ধরেন যে যদি সহজভাবে বলতে যাই, অনেক কাজের ক্ষেত্রে এমন যে ওই কাজ করার জন্য তার প্রচুর আউটগোয়িং হওয়া লাগবে, প্রচুর মানুষের সাথে কথা বলতে হবে, সেলস রিপ্রেজেন্টেটিভ যারা, তাদের তো প্রচুর মার্কেটে মুভ করতে হয়। এখন ধরেন যে তার আগের দুইটাই ঠিক আছে, যে তার শেখার আগ্রহ আছে, আবার সে সেলস সম্পর্কে অনেকগুলো বই পড়ছে, ওকে, বাট সে বাইরে যাইতে চায় না, হ্যাঁ, তারপরে ইভেন মানুষের সাথে ইন্টারাকশন সে অত বেশি পছন্দ করে না, তাহলেও কিন্তু আসলে তারে দিয়ে তেমন একটা এই কাজের ক্ষেত্রে হবে না। হ্যাঁ, কারণ এই 3টা জিনিসই মূলত আমরা বেশি দেখি। এক হইতেছে যে আরো একটা আছে, আরেকটা হলো যে কালচারালি আমাদের সাথে অ্যালাইন করবে কিনা। প্রত্যেকটা কোম্পানির একটা কোর কালচার আছে,
রাইট। ওই কালচারের সাথে অ্যালাইন করবে কিনা। এই 4টা বলা যায় মোটা দাগে। এই কালচারের সাথে অ্যালাইন করার ব্যাপারটাকে কতটুকু গুরুত্ব দেন? এমন কি কখনো এরকম হয় যে ধরা যাক কোনো একজন ক্যান্ডিডেট তার হয়তো হচ্ছে একাডেমিক স্কিল অনেক ভালো ছিল বা যেই কাজ সেই কাজের জন্য সফট স্কিল হার্ড স্কিল সবই ভালো, কিন্তু ধরা যাক সামহাউ তাকে মনে হচ্ছে না যে কোম্পানি কালচারের সাথে অ্যালাইন করে, সো তখন এটা কি হচ্ছে তাকে রিক্রুটমেন্টের পথে কোনো বাধা হয়ে দাঁড়ায়? এইটা আসলে আপনার ডিপেন্ড করে। অনেক সময় বাধা হয়, আবার অনেক সময় হয়ও না। আচ্ছা। ধরেন যে এই জায়গায় যদি এমন হয় যে আমাদের যদি মনে হয় যে না, তারে দিয়ে আসলে আমরা অনেক ভালো একটা রেজাল্ট পাবো, যেটা কালচারালি সে যতটুকু আমাদের সাথে অ্যালাইন হবে না, মানে দুইটারে যদি মেজার করা যায় কোনটার আউটকামটা আসলে বেশি, তার থেকে রেজাল্ট আসার আউটকামটা যদি অনেক বেশি হয়, সেই ক্ষেত্রে হয়তো এই জায়গায় আপনার কিছুটা শিথিলতা দেখানো যেতে পারে। বাট আবার যদি এরকম হয় যে না, তারে দিয়ে আসলে যতটুকু রেজাল্ট আমাদের আসবে তার তুলনায় আমাদের ইন্টারনাল কালচারটা নষ্ট হয়ে যাওয়ার আচ্ছা আশঙ্কা আছে, সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা কালচারটারই বেশি প্রাধান্য দিই। আচ্ছা, তার মানে ইভেন এটারই আসলে বেশি প্রাধান্য দেওয়া আচ্ছা উচিত। আচ্ছা, মানে এটা তখন এটাকে আউটওয়ে করে। হ্যাঁ, বেটার পারফর্ম করলেও যদি কারো মাধ্যমে কোম্পানি কালচার নষ্ট হওয়ার চান্স থাকে বা পরিবেশ, মানে বাংলায় যদি বলি পরিবেশ দূষিত হওয়ার যদি চান্স থাকে, তখন হচ্ছে সেখানে রেড ফ্ল্যাগ যে আমরা সেদিকে যাব না। হ্যাঁ, যাব না। রিক্রুটমেন্ট তো একটা পার্ট, হ্যাঁ, রিক্রুটমেন্টের পরে এরপরই থেকেই তো কাজ শুরু হয়। সো সেক্ষেত্রে আপনারা কি করেন? একজন ইন্ডিভিজুয়াল তাকে হচ্ছে একটা জব ফিল্ডে গ্রো করা বা তার মধ্যে নতুন নতুন ক্যাপাবিলিটিস তৈরি করা কিংবা তার কোনো হিডেন পটেনশিয়াল আনলক করা, এগুলোর জন্য কি কি অ্যাক্টিভিটিস করে থাকেন? এগুলার জন্য যেমন ধরেন রিক্রুটমেন্টের পরেই যে ধাপটা, এটারে আমরা বলি যে অনবোর্ডিং। আচ্ছা, মানে একদম ধরেন ইন্টারভিউ থেকে শুরু করে যে সে যেদিন অফিসে যেদিন কাজ শুরু করবে, অনবোর্ডিং এর আবার 2টা ফেজ আছে। একটা হলো আপনার প্রি জয়েনিং, আরেকটা হচ্ছে পোস্ট জয়েনিং। হ্যাঁ, প্রি জয়েনিং এর ক্ষেত্রে ধরেন আমরা যেদিন ফাইনাল হইলাম যে না, এই লোকটারে আমরা নিতেছি আমাদের এখানে, এই ক্যান্ডিডেটটাকে আমাদের এখানে নিতেছি, ওই দিন থেকে শুরু হয়। শুরু হয়ে তার যেদিন জয়েনিং ডেট পর্যন্ত থাকে, যে জয়েনিং ডেট থাকে ওই দিন পর্যন্ত। ওই ক্ষেত্রে দেখা যায় যে এই জায়গায় আমাদের অনেকগুলা স্টেপস আছে। একটা স্টেপস হচ্ছে যে আমাদের কালচারের সাথে তাকে পরিচয় করায় দেওয়া। হ্যাঁ, এই সময়টা যাতে আসার পরে আর নষ্ট না হয়। প্লাস সে যে টিমের সাথে থাকবে, ওই টিমের সাথে সে অনলাইনে অফলাইনে তাকে পরিচয় করায় দেওয়া। হ্যাঁ, তারপরে দেন তার যে কাজগুলো সে করবে, ওই কাজের সাথেও ইন দ্য মিন টাইম তার যে মেন্টর থাকবে তার মাধ্যমে তাকে পরিচয় করায় দেওয়া। দেন এইখানে আসলে যে জিনিসটা হয়, এটা হইতে হইতেই কিন্তু তার এই যে লার্নিং এর তার কিন্তু পাথ শুরু হয়ে গেল। মূলত লার্নিং এর পাথটা যে আমরা এইভাবে বলি, এটা মূলত জব সার্কুলার পড়ার পর থেকেই শুরু হয়ে যায়। কারণ আমি কোনো জবের জন্য অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার জন্য সবার প্রথম আমার আসলে কি করা লাগবে? সবার প্রথম হইতেছে জব সার্কুলারটা আমার ভালো করে পড়তে হবে, পড়ে বুঝতে হবে যে আদৌ এই কাজটা আমার দিয়ে হবে কিনা। যদি আমার মনে হয় যে না, এই কাজটা আমার দিয়ে হবে, দেন হইতেছে যদি ওই কাজ সম্পর্কে আমার অতটা ধারণাও না থাকে, আমি কিন্তু ইন্টারভিউয়ের আগে লম্বা একটা সময় পেতেছি, 7 দিন 10 দিন এনাফ একটা সময় পেতেছি। ওই 7 দিন 10 দিন আমি এইগুলা নিয়ে কিন্তু স্টাডি করে নিতে পারি। এই যে কিন্তু আমার এই যে লার্নিং শুরু হয়ে যাইতেছে। এই জন্যই আমরা মানে সব ক্ষেত্রেই বলি যে জয়েন করার আগে ম্যাক্সিমাম যেটা হয় জব সার্কুলার ঠিক মতো পড়ে না, বাট অবশ্যই জব সার্কুলারটা বারবার করে পড়া। জব সার্কুলার ভালো মতো পড়লেই মোটামুটি দেখা যায় ইন্টারভিউয়ের একটা বেসিক লেভেলের প্রিপারেশন হয়ে যায় তার। আর গ্রোথের ক্ষেত্রে যেমন এক আছে যে যখন আমাদের এখানে সে কাজ শুরু করলো, সেটা নতুন টিম মেম্বার বলি অথবা এক্সিস্টিং যারা আছে তাদের ক্ষেত্রে বলি, যে গ্রোথের জন্য একটা হইতেছে যে আমরা লার্নিং টেন্ডেন্সির অনেক বেশি প্রাধান্য দিই। তার নিজের শেখার আগ্রহ থাকতে হবে। শেখার আগ্রহ থাকতে হবে এই জন্য সবকিছুই কিন্তু আসলে ধরেন হাতে ধরে শিখিয়ে দেওয়া যায় না। হ্যাঁ, ম্যাক্সিমাম জিনিসই আসলে নিজে থেকেই শিখতে হয়। আর যার নিজে থেকে শেখার আপনার ওই টেন্ডেন্সি নাই, তারে আপনি যতই ট্রেনিং প্রোভাইড করেন, যতই কোর্স প্রোভাইড করেন, সে একটা জায়গায় গিয়ে স্ট্যাক হয়ে যায়। বাট ট্রেনিং তো আপনারা প্রোভাইড করেন। হ্যাঁ, ট্রেনিং আমরা প্রোভাইড করি, সেটা আমি বলতেছি। তো ট্রেনিং এর ক্ষেত্রেও দেখা যায় যে আসলে এক একটা মানুষের আপনার শেখার ধরন হইতেছে এক এক রকম। হ্যাঁ, কারণ কেউ হইতেছে শেখে আপনার আশেপাশের লোকজনের দেখা, যে আশেপাশের লোকজন কিভাবে করতেছে, মানে সে তার অবজারভেশনের অনেক বেশি কাজে লাগায় শেখে। আবার কেউ ধরেন শিখে হইতেছে যে বই পড়ার মাধ্যমে। হ্যাঁ, অনেকে আছে যে
সে বই পড়ে পড়ে শিখে। আবার কেউ ধরেন শিখে হইতেছে যে শোনার মাধ্যমে, সেটা আরেকজনের থেকে শোনায় হোক, অথবা ধরেন ইউটিউব থেকে হোক, অন্য কোনো মাধ্যম হোক, এরা হইতেছে কি শোনার মাধ্যমে শিখতেছে। আবার কেউ ধরেন শিখে হইতেছে যে তার শিখতে সবকিছুই শিখতে তার একজন গুরু লাগে, হ্যাঁ, গুরুধর্মী শিক্ষা, যে আরেকজনের থেকে সে শিখে। হ্যাঁ, তো আমরা ওই জিনিসটা প্রথমে বোঝার চেষ্টা করি যে তার আসলে শেখার ক্ষেত্রে সে কোন জিনিসটার বেশি প্রাধান্য দেয়, বা তার টেন্ডেন্সির মধ্যে কোনটা আছে, সে কোন কোনটা তার ক্যাটাগরিতে জন্য, হ্যাঁ, বিলং করে। কোনটা তার জন্য সহজাত শেখাটা। তারপরে আমরা তার ওই জিনিসটারে ফ্যাসিলিটেট করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে এখানে যে ট্রেনিং গুলো দেন, এই হ্যাঁ, ট্রেনিং গুলো কি মানে ইন্টারনাল হয় সবগুলো, নাকি এক্সটার্নাল ট্রেনিং হয় অনেক সময়? ইন্টারনাল হয়, আবার অনেক সময় আপনার এক্সটার্নাল ট্রেনিংও হয়। এই যে এত মানুষকে নিয়ে হচ্ছে ডিল করেন বা হচ্ছে ইন্টারভিউ নেন, একটু আগে হচ্ছে ইন্টারভিউর প্রিপারেশনের কথা হ্যাঁ, বলছিলেন যে জব সার্কুলারটা পাওয়ার পর থেকেই আসলে হচ্ছে লার্নিং শুরু হ্যাঁ, হয়ে যায় লার্নিং শুরু এবং হয়ে এটা যায়। পড়াটা জরুরি। এটা নিয়ে কি কোনো অদ্ভুত বা মজার কোনো অভিজ্ঞতা আছে আপনার? যেহেতু অনেক ইন্টারভিউ নেয়া হয়। হ্যাঁ, মজার অভিজ্ঞতা তো আছেই। একে তো একটা হইতেছে যে অনেক সময় দেখা যায় যে জব সার্কুলার পড়েই না। মানে কিসের জন্য সে এপ্লাই করছে, কোন পোস্টে এপ্লাই করছে সে কিছুই জানে না। নিজেও জানে না। না, সে নিজেও জানে না। হ্যাঁ। তারপরে হচ্ছে যে আরেকটা মাঝে, মাঝে এমনও হইছে যে তার ইভেন যে সিভিটা যে বানায় নিয়ে আসছে, তার সিভিতে কি আছে সে তাও জানে না। হ্যাঁ। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এগুলা কখন হয়, যখন আমরা ধরেন যে ইন্টারভিউগুলোতে আমরা ওইভাবে সিভি শর্টলিস্ট করি না, সরাসরি অফিসে চলে আসতে বলি। হ্যাঁ। এইসব ক্ষেত্রে এই ঘটনাগুলো বেশি হয়। হ্যাঁ। তো ওই ক্ষেত্রে দেখা যায় যে তার থেকে যে তার বাবা-মার নাম শুনতেছি, কিন্তু সিভিতে নাম আলাদা। ইভেন আমার এরকম হইছে যে একজন যে আসছে, সে এক ব্যক্তি, তার সিভিতে যখন দেখতেছি ছবিতে আরেক লোক। এরকম ঘটনাও তাহলে ঘটে। হ্যাঁ, এরকম ঘটনাও ঘটে। আচ্ছা, ভাইয়া আপনার কাছ থেকে কেউ সাজেশন চায় না যে অমুক জায়গায় অমুক দিন একটা ইন্টারভিউ আছে, কিভাবে প্রিপারেশন নিব? হ্যাঁ, এরকম কেউ সাজেশন চায় বা হ্যাঁ, চাইলে কিভাবে দেন? হ্যাঁ, এরকম সাজেশন তো আসলে, হ্যাঁ, প্রায়ই চাই। বিশেষ করে আপনার লিঙ্কডইনে খুললেই দেখা যায় যে এরকম আমার ইনবক্সে ১টা-২টা হুম, প্রশ্ন থাকে। এই ক্ষেত্রে আমি যেটা করি, প্রথম কথা হইতেছে যে তুমি আগে ইন্টারভিউয়ারের জায়গায় বইসা চিন্তা করো হুম, যে তুমি যদি ইন্টারভিউয়ার হইতা তাহলে তুমি কি চাইতা এই ক্যান্ডিডেটের থেকে? দেন আরেকটা যেটা, সেটা হলো যে আগে জব সার্কুলারটা তুমি ভালো করে পড়ো। পইড়া দেখো যে এইটা তোমার সাথে যায় কিনা। তুমি দীর্ঘদিনের জন্য এই কাজটা করতে চাও কিনা? বা এই কাজগুলোর প্রতি তোমার ইন্টারেস্ট কেমন? যদি ইন্টারেস্ট থাকে দেন ইন্টারভিউ দিতে যাও। এরপরে তুমি প্রিপারেশন নাও। আর প্রিপারেশনের ক্ষেত্রে হইতেছে যে জব সার্কুলার অবশ্যই কয়েকবার ভালোমতো পড়ো। দেন যেই জায়গার জন্য, যেই অর্গানাইজেশনের জন্য তুমি এপ্লাই করছো, এই অর্গানাইজেশনের জন্য তুমি একটু খোঁজখবর নাও। হুম, হুম। এদের প্রোডাক্ট কি, এদের সার্ভিস কি, এরা কি নিয়ে কাজ করে, এদের কালচারটা কেমন? এই কয়েকটা জিনিস হইলেই কিন্তু এই যে আপনার ইন্টারভিউর প্রিপারেশন হয়ে যাইতেছে। এখানে ইন্টারভিউয়াররা যে প্রশ্নগুলো করে হ্যাঁ, থাকেন তার মধ্যে একটা কমন প্রশ্ন থাকে যে, "তুমি কিরকম সেলারি এক্সপেক্ট করো?" হ্যাঁ, এই প্রশ্নটা হচ্ছে অনেককেই ফেস হ্যাঁ, করতে হয়। রাইট। সো এই বিষয়ে আপনি একজন এইচআর প্রফেশনাল হিসাবে কিভাবে গাইড করবেন? হ্যাঁ, এইটা হচ্ছে যে কয়েকটা জিনিস বলি। ১ হুম, নাম্বার হইতেছে যে অনেক সময় আপনার সেলারি দেয়া থাকে সার্কুলারে। হুম, হুম, দেয়া থাকলে ওই ক্ষেত্রে তো আর আমার নেগোশিয়েট করার কিছু নাই, বলার কিছু নাই। অনেক ক্ষেত্রে ধরেন রেঞ্জ দেওয়া থাকে। রেঞ্জ দেওয়ার ক্ষেত্রেও আমি বড়জোর নেগোশিয়েট করতে পারি ওই রেঞ্জের মধ্যে, যাতে সর্বোচ্চটা হয় এটার জন্য। তো এইখানে মূলত যে ক্যান্ডিডেটের উপরে ডিপেন্ড করবে। ধরেন আমি যদি ফ্রেশার হই, আমার যদি ফার্স্ট জব হয় তাইলে একরকম নেগোসিয়েশন হবে। বাট এরকম যদি হয় যে না আমি এক্সপেরিয়েন্স, আমি জব সুইচ করতেছি, সেই ক্ষেত্রে একরকম। যেমন ফ্রেশারদের ক্ষেত্রে আসলে যেটা করা দরকার আমার মতে, যে তার ১ম প্রায়োরিটি দেওয়া লাগবে যে আপাতত একটা কাজের সুযোগ পাওয়া। এটার ক্ষেত্রে, হ্যাঁ? সেজন্য তার নেগোসিয়েশনটা এরকম হইতে পারে যে, আপাতত আসলে আমি টাকা-পয়সার কথা ওইভাবে চিন্তা করতেছি না। মূলত তার এখন সুযোগটা বেশি দরকার। যে আপনারা যদি আমাদের ১ম এ আমার একটা যদি কাজের সুযোগ দেন, এই টাইপের। তার নেগোসিয়েশন এর পয়েন্টটা হবে এই জায়গায়, হ্যাঁ? এখন ধরেন ১ম এই যদি সে ধরে বসে থাকে যে আমি ৩০,০০০ এর নিচে করব না, ৪০,০০০ এর নিচে করব না, হ্যাঁ? যে বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়, হ্যাঁ? না, তার আগের এক্সপেরিয়েন্স নাই, নাই। এজন্য ১ম আগে তার সুযোগটা পাওয়া লাগবে। সে নেগোশিয়েট করবে এর পরের জবে। ১ম জবে সেলারির ক্ষেত্রে সে বরং অত বেশি নেগোশিয়েট করবে না। হ্যাঁ? তখন
সে তাদের থেকেই জানতে পারে যে আপনাদের মতে আসলে একটা ফ্রেশারের স্যালারি কেমন হওয়া উচিত। আপনারাই আমার সাজেশন দেন। আমি যেহেতু নতুন, তারা তো অবশ্যই একটা কিছু বলবে যে আমাদের এখানে এরকম, এরকম। হ্যাঁ? যদি একদমই কম মনে হয়, তাহলে আমার মতে ওইটা না করার দরকার নাই। না করার বলতে যে না তাইলে আমি করতেছি না বা কিছু, এরকম না। বরং জিনিসটারে সে পজিটিভলি বলতে পারে যে হ্যাঁ, আমার সমস্যা নাই। আমি আসলে আপাতত কাজ শেখাটারই বেশি প্রাধান্য দিতেছি। কিন্তু তারপরেও তো আসলে নিজের টাকায় নিজের চলতে একটা খরচের প্রয়োজন আছে, ইয়ার প্রয়োজন আছে। হ্যাঁ? আমার সমস্যাটাও আমি বললাম। তার জিনিসটাতে আমি এগ্রিও হইলাম। হ্যাঁ? জিনিসটাকে হ্যাঁ, ডিপ্লোম্যাটিক্যালি হ্যাঁ। নিজের দিকে নিয়ে যাওয়া। নিয়ে যাওয়া। আচ্ছা ভাইয়া, ফ্রেশারদের জবের কথা যেহেতু বলছেন, আপনার যে বইটা সেটাও তো আসলে মূলত ফ্রেশারদের জব নিয়েই। হ্যাঁ, যেহেতু এই রিলেটেড অনেক প্রশ্ন হ্যাঁ, আপনি পান, সো এই জন্য হচ্ছে এই বইটার যদি পার্সপেক্টিভ থেকে আসি যে ফ্রেশার্স টু জব রেডি, হ্যাঁ, আর এখানে আপনি বলেছেন যে অভিজ্ঞতা ছাড়াই হচ্ছে চাকরি পাওয়ার একটা হ্যাঁ, হচ্ছে উপায় বা হ্যাঁ, পদ্ধতি, মানে মোটামুটি হচ্ছে শিওর ফায়ার ওয়ে টু সাকসেস। সো এইটা সম্পর্কে আপনি কি বলবেন? যারা ফ্রেশার তারা তো অনেক রকম ডিলেমায় ভুগে যে আমার তো কাজের কোনো এক্সপেরিয়েন্স নাই, এটা এক জিনিস। বা আসলে হচ্ছে জব মার্কেটটা কেমন ওই রিলেটেড হয়তো খুব ভালো প্র্যাকটিক্যাল হ্যাঁ, এক্সপেরিয়েন্স বা নলেজ তো ফ্রেশারদের থাকে না। হ্যাঁ। সো এই বইটা আসলে ওদেরকে কিভাবে হেল্প করবে, বা এই বইয়ের মাধ্যমে আপনি আসলে কোন প্রবলেমগুলো সলভ করতে চেয়েছেন, আচ্ছা। বা কোন মেজর কোশ্চেনগুলো উত্তর দিতে চেয়েছেন যেগুলো ফ্রেশাররা নরমালি করে থাকে? তো বইটাতে আসলে আমি যে জিনিসটা বুঝাইতে চাইছি বা এস্টাবলিশ করতে চাইছি সেটা হুম, হুম, হইলো যে আপনার অভিজ্ঞতা তো একসময় কারোরই ছিল না। হুম। আমরাও যারা সবারই তো জব মানে করতেছি, হ্যাঁ, হ্যাঁ, যেকোনো একজন ইন্ডিভিজুয়াল কথা যদি চিন্তা করি, কোন না কোন একটা তো তার ফার্স্ট হ্যাঁ, জব ছিল। ফার্স্ট জব ছিল। হ্যাঁ, ইভেন কোম্পানির ওনারেরও। হুম, হুম। তো এই জায়গায় আসলে অভিজ্ঞতার থেকেও বেশি ইম্পোর্টেন্ট হইলো জব রেডিনেস। আচ্ছা। হ্যাঁ, মানে জবের জন্য রেডি হওয়া। হ্যাঁ, এইটা থাকতে হবে। আমার অভিজ্ঞতা না থাকলেও আমার জব রেডিনেসটা থাকতে হবে। তো জব রেডি হওয়ার জন্য আমার কি, কি করা লাগবে, এই পুরা জিনিসটাই আমার বইয়ের মধ্যে আছে। হুম, একদম 0 থেকে শুরু করে আমার একদম ইন্টারভিউ দিয়ে রিক্রুটেড হওয়া পর্যন্ত পুরা এই ফেজটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেয়া আছে। সেইটা ধরেন ১ম এই শুরু হয় যে আমি আসলে কোন জবগুলাতে এপ্লাই করব একজন ফ্রেশার হিসেবে। হ্যাঁ? হুম, হুম। বা নিজের একটা সুইটেবল কেরিয়ার খুঁজে বের করা। হ্যাঁ? আসলে তো একজন মানুষের দিয়ে সবকিছু হবে না। হ্যাঁ? এইজন্য তার সুইটেবল কেরিয়ারটা সে কিভাবে খুঁজে বের করবে? সেটার একটা গাইডলাইন। দেন আমি বুঝতে পারলাম যে আমার কেরিয়ার হয়তো গ্রাফিক ডিজাইনের দিকে নিয়ে গেলে ভালো হবে বা ভিডিও মেকিং এর দিকে, অ্যানিমেশনের দিকে নিয়ে গেলে ভালো হবে। তো বোঝার পরে তারপর ওইটার জন্য এখন আমি কিভাবে নিজেরে প্রিপেয়ার করব জবের জন্য? এই গাইডলাইনগুলো একদম সিভি তৈরি করা থেকে শুরু করে কভার লেটার বানানো, দেন হইতেছে কিভাবে আমি আমি এপ্লাই করব, কোন জায়গায় এপ্লাই করব, এই প্রতিষ্ঠানগুলা সার্কুলারগুলা কিভাবে খুঁজে বের করব, এরকম প্রত্যেকটা স্টেপস। ইন্টারভিউ এর জন্য কিভাবে প্রিপারেশন নিব। তো আমাদের এই জায়গায় একটা প্রবলেম আছে। আমরা এক্সপেরিয়েন্স আর স্কিল এই ২ টা জিনিসের গুলায় ফেলি। আচ্ছা। হ্যাঁ? বিশেষ করে ফ্রেশারদের ক্ষেত্রে। হুম, হুম, হুম। যে কোম্পানি ফ্রেশার নিতেছে মানে কোম্পানি বুঝেই যে এর এক্সপেরিয়েন্স থাকবে না। হুম, হ্যাঁ? ফ্রেশারের এক্সপেরিয়েন্স থাকবে না। বাট এমন না যে তার কোনো স্কিল থাকবে না। রাইট। হ্যাঁ? সে মানে ফ্রেশার হইলেও এক্সপেরিয়েন্স না থাকলেও স্কিলড হওয়া লাগবে কোনো একটা বিষয়ে। কোনো একটা বিষয় বলতে একটা প্রতিষ্ঠান যেই বিষয়ের জন্য লোক নিতেছে ওই বিষয়ে সে স্কিলড হইতে হবে। স্কিলড মানে এই না যে সে একদম এক্সপার্ট হবে। যেমন ধরেন ডিজিটাল মার্কেটিং এর লোক নিতেছে, আমরা নিতেছি। তো আমরা আশা করব যে একটা ফ্রেশার আসলেও তার অন্তত ডিজিটাল মার্কেটিং এর বিষয়গুলা জানাশোনা থাকবে। রাইট। যে এখানে কি কাজ হয়, কিভাবে কাজ হয়। সে হয়তো হাতে কলমে তেমন কোনো কাজ করে নাই। বাট তার জানাশোনা আছে। এই বইটা কি হচ্ছে মানে স্টুডেন্টরাও পড়লে কোনো উপকার হবে? হ্যাঁ, বিশেষ করে মানে আমি বরং বলব স্টুডেন্টদের জন্যই এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা। কারণ তার কেরিয়ার খুঁজে পাওয়ার যে বিষয়টা আছে যে আসলে আমি কোন দিকে যাব, কোন দিকে কেরিয়ার করব। এই ডাইলেমার মধ্যে কিন্তু আমরা সবাই থাকি। হুম, ইভেন অনেকে দেখা যায় যে ৫ বছর ১০ বছর জব করার পরে বুঝতেছে যে না আসলে এই কেরিয়ারটা আমার ঠিক হয়নি। তখন সে গিয়ে আবার কেরিয়ার সুইচ করতেছে। হুম। মানে আমি এমন অনেকেরই পাইছি যে 50 প্লাস হয়ে গেছে। এখনো সে তার কেরিয়ার খুঁজতেই আছে। সুইচিং এর মধ্যে হ্যাঁ, আছে। সুইচিং এর মধ্যেই আছে। তাহলে এই বইটার মাধ্যমে হচ্ছে ফ্রেশাররা একটা ভালো পাথওয়ে হ্যাঁ, পাবে, বা হচ্ছে একটা কি বলা যায় স্টেপ বাই স্টেপ গাইডেন্স পাবে হ্যাঁ, কিভাবে সে তার ফার্স্ট জবটাতে ঢুকতে পারে। রাইট। আর এরপর থেকে হচ্ছে হয়তো ক্যারিয়ার জার্নিটা শুরু হ্যাঁ, হয়ে গেল। ভাইয়া যারা রিক্রুটেড হয়, হ্যাঁ, সো
এরা একেকজন তো আসলে হচ্ছে এক রকম হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, হ্যাঁ, রাইট। হয়তো একই টিমে একসাথে কাজ করছে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, একেকজনের হয়তো মেন্টালিটি একেক রকম, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড একেক রকম, তার হয়তো কোর ইন্টারেস্টের জায়গাটা ডিফারেন্ট হ্যাঁ, হতে পারে। সো এই যে মানুষগুলো যারা হচ্ছে রিক্রুটেড হয়, যারা হচ্ছে হ্যাঁ, কাজগুলো করতে থাকে, সো এই মানুষগুলোকে বোঝা এবং বুঝে তাদের বিভিন্ন নিড ফুলফিল করা, হয়তো উইকনেস কাটানোর ব্যবস্থা করা বা স্ট্রেংথের জায়গাগুলোকে আরো স্ট্রেংথেন করা, এটার জন্য তো আসলে মানুষকে বোঝাটা খুব জরুরি। হ্যাঁ, হ্যাঁ, সো এই মানুষকে বোঝার জন্য এইচআররা আসলে কি, কি টুলস ইউজ করে থাকেন? হ্যাঁ। এরকম কি ২-১ টা আমাদেরকে সিক্রেট সস বলতে পারেন কিনা? এইচআর বলি, সেলস বলি হুম, হুম, বা ডিজিটাল মার্কেটিং বলি, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু মানুষকে বোঝা অনেক বেশি ইম্পোর্টেন্ট। হুম, হুম, হ্যাঁ? এইচআর এর জায়গা থেকে হইলো যে সে আসল লোকটা রিক্রুট করতে পারতেছে কিনা, হুম, তার কালচারের সাথে অ্যালাইন করতেছে কিনা এইটা। ইভেন সেলসের ক্ষেত্রেও ধরেন যে একটা মানুষকে কনভিন্স করতে হইলে তার আগে তার সম্পর্কে জানতে হবে। হুম, হুম, কি বললে সে কনভিন্স হবে? রাইট। সবাই কিন্তু এক কথা বললে কনভিন্স হবে না। সবাইরে যদি আপনি এক জিনিসই বোঝান। হুম, হুম, হ্যাঁ? সেইম মার্কেটিং এর ক্ষেত্রেও যে আমার পোস্টটা কেমন হইলে এটা কনভিন্সিং হবে। হুম, এটার আসলে কোন এইজ রেঞ্জের জন্য বা কোন মেন্টালিটির মানুষের জন্য, কোন ডেমোগ্রাফির জন্য, হ্যাঁ? প্রত্যেকটা ক্ষেত্রেই আসলে দিন শেষে তো আমাদের সবার মানুষ নিয়েই কাজ করা লাগে। হুম, হ্যাঁ? এজন্য মানুষ বোঝাটা আসলে অনেক বেশি ইম্পোর্টেন্ট। তো মানুষ বোঝার ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ, টুলস আছে। অনেকগুলা আপনার ভালো, ভালো টুলস আছে। টুলসের পাশাপাশিও ধরেন যে আমরা নিজেরাই কিন্তু অনেক টুলস অলরেডি বানায় ফেলছি। আচ্ছা। হ্যাঁ? প্রচলিত আমাদের নিজেদের মধ্যেই অনেক টুলস আছে। আমরা হয়তো ওইভাবে খেয়াল করি না। হ্যাঁ? আমরা মানে বলা যায় আবহমান কাল বলে না? এই আবহমান কাল থেকেই অনেক টুলস কিন্তু অলরেডি চলতেছে আচ্ছা। আমাদের ভেতরে। যেমন ধরেন আমি ছোট্ট একটা উদাহরণ দেই। যে আমরা নিজেরাই কথা বলার সময় অনেক সময় বলি না যে আ ওই ছেলেটা অনেক মিশুক, ও অমুকের মতো মিশুক হুম, হুম, রেফারেন্স দেই। হুম, হুম, হ্যাঁ? তারপরে ধরেন যে ও আবার আরেকজনের কথা বলি যে ও একটু খুঁতখুঁতে স্বভাবের। সবকিছুর মধ্যেই ভুল ধরে। সাথে কিন্তু আরো একজনের আমরা রেফারেন্স দেই অমুকের মতো হ্যাঁ, হ্যাঁ। খুঁতখুঁতে স্বভাবের। হ্যাঁ? দেখেন এই যে আমরা কিন্তু অলরেডি ক্যাটেগরাইজ করে ক্যাটেগরাইজ ফেলতেছি। করে ফেলতেছি মানুষের। ও অমুকের মতো চুপচাপ। হ্যাঁ? যে এই যে অলরেডি কিন্তু আমাদের ভিতরেই অনেক টুলস আছে। যে ও অমুকের মতো বুদ্ধিমান। হুম, হুম, হ্যাঁ? তো এরকম ঠিক এই যে আমরা যেভাবে বলতেছি এইগুলা টুলসের হয়তো কোনো নাম নাই। হুম, হুম, বাট আমরা অনেকদিন যাবৎ ইউজ করতেছি। এমন অনেক টুলস আছে যেগুলার ধরেন নাম আছে, তাদের অনেক সুন্দর প্যাটার্ন আছে, আছে। এগুলো নিয়ে অনেক রিসার্চও হ্যাঁ, আছে। হ্যাঁ, অনেক রিসার্চ আছে। এরকম আপনার একদম পৃথিবীতে বলতে হয় মানে আমার মতে একদম টপ একটা টুলস হইতেছে যে MBTI এর কথা আমি বলব। হুম, হুম, যেটা আমি নিজেও অনেক ইউজ করি। হ্যাঁ? আরেক হচ্ছে যে এটা শুধু আমরা না, ওয়ার্লড ওয়াইড এই টুলস হুম। ইউজ হয়। MBTI। হ্যাঁ, MBTI এটা বলে যে মায়ার্স ব্রিগস টাইপ ইন্ডিকেটর। আচ্ছা, হ্যাঁ? এই টুলস আপনার এই যে ফরচুন 500 যে বলে না? এই ফরচুন 500 এর মোস্ট অফ দ্যা অর্গানাইজেশনই এই টুলস ইউজ করে। আচ্ছা। তাদের ইন্টারনাল ইয়ার ক্ষেত্রে, রিক্রুটমেন্টের ক্ষেত্রে, ট্রেনিং এর ক্ষেত্রে, আপনার টিমের যে, যে একেকটা টিমের ভিতরে আপনার রোলগুলা ডিফাইন করার ক্ষেত্রে হুম, হুম, হুম। যে তারা মোটামুটি কেমিস্ট্রিটা সবাই কেমন হবে, হ্যাঁ, টিম হ্যাঁ, কেমিস্ট্রি কেমিস্ট্রি। কেমন হবে এই টুলসটা ইউজ করে। এই মায়ার্স ব্রিগস টাইপ ইন্ডিকেটর, হ্যাঁ, এটা সম্পর্কে তো আমাদের দর্শকরা চাইলে গুগল সার্চ করেও অনেক কিছু হ্যাঁ, বের হ্যাঁ, করতে পারবে অনেক আশা কিছু করি। বের করতে পারবে। বাট আপনি আপনার কাজের এক্সপেরিয়েন্স থেকে হচ্ছে এই টুলের ইউসেজ এবং একটা যদি ব্রিফ ওভারভিউ আমাদেরকে দিতে পারেন যে এটার মাধ্যমে আসলে হচ্ছে মানুষকে কিভাবে চেনা হয় বা যাচাই বাছাই করা হয়, কিরকম জিনিসটা? হ্যাঁ। তো এইটার মানে হিস্ট্রিটা আমি একটু বলে নেই। হুম, যে হুম, আমি এই টুলসের আপনার ১ম খোঁজ পাই সেইটা ২০১৬ সালে। হুম, ২০১৬ কি ১৫ এক্সাক্ট আমার খেয়াল আসতেছে না। সেটাও খোঁজটা পাই সোহাগ ভাইয়ের মাধ্যমে। হ্যাঁ? আমাদের মাহমুদুল হাসান সোহাগ ভাইয়ের মাধ্যমে। তো ভাইয়াকে আমি একটা মেইল করছিলাম। তো পার্সোনাল একটা মেইল। তো মেইলের রিপ্লাই হিসেবে ভাইয়া আমারে বলছিল যে, "তুমি এই জায়গায় একটা টেস্ট দাও। টেস্ট দিয়ে তোমার প্রোফাইলটা বোঝার চেষ্টা করো।" হুম, অ তো ওইখানে আমি পরে দেখলাম 16personalities.com ওই সাইটটাতে ঢুকলাম। ঢোকার পরে আপনার ১ম এ আগে একটু স্টাডি করে নিলাম। স্টাডি করে পরে ওই যে আমি MBTI এর খোঁজ পাইলাম ওই জায়গা থেকে। দেন আমি টেস্ট দিলাম। টেস্ট দেওয়ার ক্ষেত্রেই দেখলাম যে, যে প্রশ্নগুলা আসতেছিল আমার বেশ ইন্টারেস্টিং লাগতেছিল প্রশ্নগুলা।
হ্যাঁ, তো অ্যান্সার দেওয়ার পরে আমার যে রেজাল্ট আসলো, প্রথমে আমার ওই সময়ে রেজাল্ট আসছিল, আমার আইএনএফপি আসছিল প্রথমে। দেখলাম যে আসলে অনেক কিছুই ওই আইএনএফপির ভিতরে যে জিনিসগুলো বলতেছে, ওই জায়গার অনেক কিছুই আমার সাথে মিলে যাইতেছে। তখন আমার বেশ আশ্চর্য লাগতেছিল যে এই এরা যে আমার সম্পর্কে এই কেমনে যে জানলো। টার্মটা বললেন আইএনএফপি, হ্যাঁ, এই 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 জিনিসটা কি, বা এরকম আরো কতগুলা টাইপ আসলে এখানে আছে? এরকম আরো 16টা টাইপ আছে। এটা হ্যাঁ, আমি বলতেছি। হুম হুম, তো ধরেন পরে এই টুলস নিয়ে আমি স্টাডি করা শুরু করলাম ওই জায়গা থেকে। হুম হুম। স্টাডি করা শুরু করলাম। তারপরে একটা বই পাইলাম, ডু হোয়াট ইউ নামে একটা বই আছে। ডু ডু হোয়াট হোয়াট ইউ ইউ আর, আর হ্যাঁ হ্যাঁ নামে হ্যাঁ। একটা বই আছে। এই বইটার কথা আমরা এর আগেও বিভিন্ন এপিসোডে মেনশন করেছি। হ্যাঁ, এই বইটা পরে ভাইয়ারে যখন আমি এটার প্রতি আগ্রহের কথা বললাম যে, "ভাই এই টুলস তো খুবই কাজের টুলস।" পরে ভাইয়া তখন আমারে একটা বই পাঠাইলো যে, "এই বইটা তুমি পড়ো।" আর ভাইয়াও জানতো যে আমার লেখালেখি করার অভ্যাস আছে, ইয়ে আছে। পরে ভাইয়া বলল যে, "তুমি দেখো তো এই বইটা নিজের মতো করে বাংলায় লিখে ফেলতে পারো কিনা?" হুম। ১ম এ যখন পড়লাম আমার কাছে মানে অত বেশি এনজয়েবল মনে হইল না। কারণ ওই বইটা খুবই কাঠখোট্টা টাইপের একটা বই। তো ১ম পড়াতে আসলে মনেই হয় না যে এই বইটা আমি লিখব। পরে যখন আস্তে, আস্তে আমি HR এ কাজ শুরু করলাম। HR এ কাজ শুরু করার পরে এই বইটা দেখলাম আমার যে কতবার যে পড়া লাগছে কাজ করতে গিয়ে। মানে যত পড়তে থাকলাম তত বেশি আমার এই জিনিসটা ভালো লাগতে শুরু হইল। হ্যাঁ? তো এই যে MBTI টার্মসটা, এই জিনিসটা আসছেই হইলো আপনার উম ২ জনের থেকে। হ্যাঁ? মূলত এটা কিন্তু একটা জিনিস ডেভেলপ হইতে তো অনেক সময় লাগে। এই জায়গায় মানে কেমন সময় লাগে যে এই যে মানুষ নিয়ে যে গবেষণা, এই গবেষণা কিন্তু আজকে থেকে না। না। মানে মানুষ মানুষকে বুঝার, মানুষ মানুষকে জানার, এই মানুষের ভিতরে এই আগ্রহ একদম সৃষ্টির শুরু থেকেই ছিল। সবসময়ই মানুষের ভিতরে ছিল। দেখেন তারপরেও কত ইন্টারেস্টিং আল্লাহ তাআলা মানুষরে এমনভাবে বানাইছে যে এই যে হাজার, হাজার বছর যাবৎ মানুষ মানুষরে জানতেছে, বুঝতেছে, তারপরেও মানুষ মানুষের কাছে এখনো অচেনা। পুরোপুরি জানা হইতেছে না। পাশাপাশি ২ জন মানুষ বইসা আছে। অথচ একজন মানুষ জানে না যে আরেকজন মানুষ কি চিন্তা করতেছে। হ্যাঁ? তো এইগুলা দিয়ে কিছু প্যাটার্ন বের করা যায়। টুলস গুলা দিয়ে প্যাটার্ন বের করে হলো যে আপনার কিছু জিনিস হয়তো আগে থেকে বোঝা যায়। বাট এমন না যে এটা একটা কমপ্লিট সলিউশন যে একজন মানুষের আদ্যোপান্ত আমি বুঝে ফেলবো হুম। এগুলা টুলস দিয়ে। তা কিন্তু না। এটা আমি মোটা দাগে প্রথমেই বলে হয়তো তার নিতেছি। আচার-আচরণ, হ্যাঁ, হ্যাঁ, মেন্টালিটি হ্যাঁ। কিংবা হচ্ছে কোন সিচুয়েশনে সে কেমন রিঅ্যাক্ট করতে রিঅ্যাক্ট পারে, করে। হ্যাঁ, এগুলো বোঝা যায় এই টুলের হ্যাঁ, সাহায্যে। এই টুলসের সাহায্যে। তো মূলত এটা আসে হইলো আপনার আ ক্যাথেরিন নামে একজন ভদ্রমহিলা ছিলেন। ক্যাথেরিন এবং উনার মেয়ে ইসাবেলা। এই ২ জন মিলে হইতেছে এই টুলসটা বানায়। আচ্ছা। ক্যাথেরিন ব্রিক্স আর ইসাবেলা মায়ার্স। হ্যাঁ? ক্যাথেরিন ব্রিক্স, ইসাবেলার হাসব্যান্ডের নাম ছিল কি যেন মায়ার্স ছিল। এজন্য ইসাবেলা মায়ার্স। এদের ২ জন থেকে আপনার উনাদের ২ জনেরই হলো মানুষ নিয়ে অনেক বেশি আগ্রহ ছিল। হুম, হুম। উনারা আশেপাশের মানুষ সম্পর্কে উনাদের ২ জনের খাতা ছিল ২ টা। আশেপাশের মানুষ সম্পর্কে যখন যে ইনফরমেশন পাইতো খাতায় লিখে রাখতো। তো এই সেইম টাইপের কাজ উনাদের আগেও একজন করত। কার্ল ইয়াং নামে আপনার একজন ব্যক্তি আছে। উনি অনেক পৃথিবী বিখ্যাত একজন মানুষ। আমরা হয়তো অনেকেই জানি আবার অনেকে জানি না। তো উনারও একটা বই আছে। ওই বইটাও আমার পড়া হয়েছিল সাইকোলজিক্যাল টাইপস। আচ্ছা। এই বইয়ের নাম। এই বইটাও মানে খুবই ইন্টারেস্টিং একটা বই। হ্যাঁ? তো এই যে এমন না যে উনারা এই যে যাদের কথা বললাম যে ইসাবেলা ব্রিক্স, ক্যাথেরিন আর ইসাবেলা মা-মেয়ে। উনারা আগে থেকেই যে আপনার কার্ল ইয়াং এর নাম জানতো বা তার বইয়ের সম্পর্কে জানতো এমন না। উনারা উনাদের মতো কাজ করতেছিল। কাজ করতে, করতে হচ্ছে যে উনারা এটা নিয়ে স্টাডি করতে থাকলো প্লাস নিজেরা ওই যে ইনফরমেশন নিতেছিল মানুষ সম্পর্কে করতে, করতে যে উনারা একসময় এই সাইকোলজিক্যাল টাইপস এই বইটার খোঁজ পায়। এই বইটার খোঁজ পাওয়ার পরে দেখে যে উনারা এতদিন যাবৎ যা চিন্তা করে আসতেছে এর অনেক কিছুই এই বইয়ের মধ্যে আছে। হুম, হুম। হুম? আমি আর ওইটাতে বিস্তারিত যাইতেছি না। সাইকোলজিক্যাল টাইপস এর ওটাতে বিস্তারিত গেলে দেখা যাবে ওটা নিয়েই আপনার অনেক হুম, লম্বা হুম। একটা সেশন হয়ে যাবে। তো এই যে ইন্ট্রোভার্সন, এক্সট্রোভার্সন এই ওয়ার্ড গুলা যে টার্ম গুলা আমরা ইউজ করি এখন, এগুলা কিন্তু আসছে এই কার্ল ইয়াং থেকে। উনার ওই আপনার সাইকোলজিক্যাল টাইপস বই হুম। থেকে। এমন না যে এগুলা এই যে আপনার MBTI এর বানানো। এগুলা কিন্তু এর আগেই তৈরি হওয়া। ইন্ট্রোভার্সন, এক্সট্রোভার্সন হ্যাঁ, আমি তো হ্যাঁ, এমনি নরমালিও বলি যে ছেলেটা অনেক হচ্ছে ইন্ট্রোভার্ট, হ্যাঁ, কথাবার্তা হ্যাঁ, কম বলে, হ্যাঁ, চুপচাপ থাকে, নিজের মতো থাকে। হ্যাঁ, বা অনেকে যদি খুব বেশি পিপল পারসন হয়, হ্যাঁ, আউটস্পোকেন পারসন হয়, তখন বলি যে না ও অনেক বেশি হ্যাঁ, এক্সট্রাভার্টেড।
সো এই টার্মগুলো তো আমরাও হ্যাঁ, নরমাল কনভারসেশনে ইউজ করি। তো এখানে যে ওনারা দুইজনে এসে যেটা এমবিটিআই যে জিনিসটা করছে সেটা হইতেছে জিনিসটারে একদম মানুষের জন্য বোধগম্য এবং অ্যাপ্রোচেবল বানাইছে। স্ট্রাকচারড হ্যাঁ, একটা ওয়ে। স্ট্রাকচার্ড একটা ওয়ে বানাইছে মানুষের জন্য, মোটামুটি সবাই যাতে জিনিসটা বুঝতে পারে। তো যেমন আপনার এই যে আমরা যেটা বলতেছিলাম যে মানুষের এরকম 16 পার্সোনালিটি ট্রেট আছে, 16টা পার্সোনালিটি ট্রেট আছে। তো এই 16টা ট্রেট আসলে কিভাবে আসলো মানুষের? হ্যাঁ, তো এমবিটিআই যেটা বলে সেটা হইতেছে যে যেমন ধরেন যে আমরা সারাদিন আসলে যা কিছু করতেছি এইগুলারে আসলে কয়েকটা ক্যাটাগরির মধ্যে ফেলে দেওয়া যায়। যেমন ধরেন সারাদিন আমরা কি করি? সারাদিন একটা ক্যাটাগরি এমন হইতেছে যে আমরা ইন্টারেকশন আর রেসপন্স করি। হ্যাঁ, সারাদিন এই যে আপনার সাথে আমার কি হইতেছে, ইন্টারেকশন ইন্টারেকশন রেসপন্স হচ্ছে, হইতেছে। হ্যাঁ। হ্যাঁ, কখনো আমি ইন্টারেক্ট করতেছি, আপনি রেসপন্স করতেছেন, বা আপনি কথা বলতেছেন, আমি রেসপন্স করতেছি। হ্যাঁ, এটা এমন না যে শুধু কথার মাধ্যমেও হয়, এটা কথা ছাড়াও হয়। যেমন অনেক সময় আমরা দেখি না যে এক বন্ধুর সাথে দেখা ওই এরকম করে, কারণ আমরা এরকম করি মানে ভালো আছি, অথবা এরকম করি মানে অতটা ভালো নাই। নন ভার্বাল ইন্টারেকশন হয়ে গেল। নন ভার্বাল ইন্টারেকশন মানে ইন্টারেকশন রেসপন্স ভার্বালও হইতে পারে, আবার নন ভার্বালও হইতে পারে। যে সারাদিন এরকম দেখা যায় যে 20-30% সময় আমরা কিন্তু ইন্টারেকশন রেসপন্সই করতেছি। তো এমবিটিআই এর এটা হইতেছে একটা পিলার। আচ্ছা, মানুষকে বোঝার বা মানুষ সম্পর্কে জানার, অথবা ধরেন মানুষকে কমন কিছু ক্যাটাগরির মধ্যে নিয়ে আসার। আমি কিন্তু কয়েকটা জিনিস বলছি, যে একটা হইলো যে মানুষকে বোঝা জানা, আরেকটা হইতেছে যে মানুষকে কমন কিছু ক্যাটাগরির মধ্যে নিয়ে আসা। কমন কিছু ক্যাটাগরির মধ্যে কেন নিয়ে আসা? যাতে সহজে মানুষের বোঝা যায়। এটা একটা পিলার হইতেছে যে ইন্টারেকশন রেসপন্স, অথবা এটারে আমরা আরেকটা নাম বলতে পারি যে এনার্জি গেইন করা। আচ্ছা, হ্যাঁ, এটা ক্লিয়ার হবে কখন? যদি 2 নাম্বার পিলারটার কথা বলি। 2 নাম্বার পিলারটা আমাদের হইতেছে যে ইনফরমেশন শেয়ার করা বা ইনফরমেশন গ্যাদার করা। গ্যাদার কি জন্য করি? শেয়ার করার জন্য। ইনফরমেশন শেয়ার করা। দেখেন ইন্টারেকশন রেসপন্স করে আমরা কি করি? ইনফরমেশন প্রদান করি। হ্যাঁ, এই পুরো জিনিসটাই হইতেছে আসলে একটা লুপ। সারাদিন আমরা এই লুপের মধ্যেই থাকি। প্রথমে আমরা ইন্টারেকশন রেসপন্স করতেছি, দেন আমরা ইন্টারেকশন রেসপন্সের মাধ্যমে ইনফরমেশন শেয়ার করতেছি। রাইট। হ্যাঁ, ইভেন ইনফরমেশন শেয়ারের ক্ষেত্রেও এগুলো অনেক সময় একদম ভিজিবল লেয়ারে হয়, আবার অনেক সময় কিন্তু আমরা ইনভিজিবল ইনফরমেশনও শেয়ার করি। সেটা অঙ্গভঙ্গির মাধ্যমে, ইভেন চোখ দিয়ে আমরা কত ইনফরমেশন শেয়ার করে ফেলি। রাইট। হ্যাঁ, ধরুন কারোর চোখ ছলছল, মানে কি লোকটা অনেক কষ্টের মধ্যে আছে, আমি কিন্তু একটা ইনফরমেশন পাইলাম। হ্যাঁ, আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ। হ্যাঁ, আবার কারোর কপাল কুঁচকায় আছে, মানে কি লোকটা রাইগা আছে, আমি ইনফরমেশন পাইলাম। হ্যাঁ, বিরক্ত হয়ে আছে, এরকম। তো এরকম 2 নম্বরে বললাম যে আমরা ইনফরমেশন শেয়ার করতেছি। ওকে। 3 নম্বরে হইতেছে যে ইনফরমেশন নেওয়ার পরে আমরা কি করি? ইনফরমেশন করি। হ্যাঁ, সেখান থেকে হয়তো ডিসিশন নেই। হ্যাঁ, ইনফরমেশন নেওয়ার পরে আমরা মূলত ডিসিশনে যাই, যে কি করব, অথবা করব কি করব না, অথবা কি করব। আমরা নানা রকম ডিসিশন মেক করি। রাইট। হ্যাঁ, সারাদিন কি করতেছি? ইন্টারেকশন রেসপন্স করতেছি, ইনফরমেশন শেয়ার করতেছি, আর প্রত্যেকটা সময় কিন্তু আমরা কোনো না কোনো ডিসিশন মেক করতেছি এই ইনফরমেশনগুলোর ভিত্তিতে। আমি কি আজকে ঢাকা যাব নাকি যাব না? সকালে কি 10 মিনিট আগে বের হব না 10 মিনিট পরে বের হব? অফিসে আসবো কি আসবো না? দুপুরে কি খাবো? এই যে ইনফরমেশন, অফিসে যাওয়ার সময় আমি কি বাইকে যাব নাকি হইতেছে রিক্সায় যাব না বাসে যাব, বা অফিসে গিয়ে হইতেছে যে আমি গিয়েই কাজ শুরু করব নাকি আগে সবার সাথে একটু ওয়ার্ম হয়ে নিব। এই যে সবসময় কিন্তু আমরা নানা রকম ইনফরমেশন, এমন যে অনেক চিন্তা ভাবনা করে আমরা মেক করতেছি, বাট আমাদের হয়তো অবচেতন ভাবেই অনেক ডিসিশন তৈরি হয়ে যাইতেছে। হ্যাঁ, আবার অনেক ডিসিশন আমরা চিন্তা ভাবনা করে তৈরি করতেছি। আলটিমেটলি সারাদিন আমরা এই ডিসিশন মেক করার উপরেই আছি। দেন আমরা ডিসিশন মেক করার পরে কি করি? এমবিটিআই এর একদম লাস্ট যে ডাইমেনশনটা, 4 নাম্বার যে পিলার, এটা হচ্ছে যে আমরা ডিসিশন নেওয়ার পরে কি করি? ডিসিশন নেওয়ার পরে আমরা সাধারণত আপনার এক্সিকিউশনে যাই। যে এটা এইভাবে বলতে পারি যে এক্সিকিউশন বলতে পারি, অথবা ধরেন যে জিনিসটা যদি আমি এইভাবে বলি যে আমি আমার লাইফটা কিভাবে লিড করি। হ্যাঁ, এটাও কিন্তু আসে আমার আগের 3টা স্টেপস থেকে। এটাকে কি স্টাইল বলা যায়? হ্যাঁ, স্টাইল বলা যায়। যে কোন স্টাইলে আমি আমার লাইফটাকে লিড করি, বা কোন স্টাইলে আমি এক্সিকিউশনে যাই। এক্সিকিউশনে যাওয়া মানে তো আসলে লিড করাই। ওকে। হ্যাঁ,
এটা। তো যেটা বলতেছিলাম যে এই যে ৪ টা পিলার, হুম। এই ৪ টা পিলার বলি বা ৪ টা ডাইমেনশন বলি, যে এই প্রত্যেকটা ডাইমেনশনে আমরা হইতেছে ২ ভাবে অ্যাক্ট করতে পারি। প্রত্যেকটাতে ২ টা করে মানে হ্যাঁ। ২ রকম ক্যাটাগরি হইতে ২ পারে। রকম ক্যাটাগরি হইতে তাহলে পারে। হচ্ছে ৪ টা আমার স্লট, হ্যাঁ, হ্যাঁ। সেই ৪ টা স্লটের প্রত্যেকটাতে হচ্ছে আমার ২ টা করে হ্যাঁ, অপশন। হ্যাঁ, তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, তাহলে এখানে হচ্ছে ১৬ টা চলে ১৬ আসে, টা। 16। হ্যাঁ, তাহলে যদি হচ্ছে স্লট ৫ টা হয়ে যাইত তাহলে আসলে ৩২ টা পেয়ে যেতাম। হ্যাঁ, ৩২ অথবা টা যদি যেটা। স্লট ৩ টা হয়ে যেত তাহলে ৮ টা ৮ টা। ক্যাটাগরি আমরা হ্যাঁ, পেয়ে যেতাম। হ্যাঁ, তো এখন যেহেতু ৪ টা তাহলে আমরা হচ্ছে ১৬ টা ১৬ পাচ্ছি। টা। হ্যাঁ, তো এই ১৬ টা ক্যাটাগরিতে হচ্ছে মানুষকে ভাগ করা হ্যাঁ, যায়। হ্যাঁ। তাহলে এই প্রত্যেকটা পিলারে আমার যে ২ টা করে অপশন, এই অপশনগুলা কি, কি? ধরেন মানে ভাগ করার থেকেও বরং এটা বললে আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় হুম। যে এই ১৬ টা ক্যাটাগরির কোনো না কোনো একটা ক্যাটাগরির মধ্যে আমরা পড়ে যাই। আচ্ছা, আচ্ছা। এমন হইতে পারে মোটা যে দাগে? হ্যাঁ, মোটা দাগে। হুম। আমি হয়তো একটা ক্যাটাগরিতে 60% আছি, আরেকটা ক্যাটাগরিতে 30%, আরেকটা ক্যাটাগরিতে আচ্ছা, 10%, এরকম হইতে পারে। হুম, হুম, হুম। হ্যাঁ। তো যেমন এই যে যেটা বলতেছিলাম যে প্রত্যেকটা ডাইমেনশনে ২ ভাবে আমরা অ্যাক্ট করতে পারি। যেমন ইন্টারেকশন রেসপন্স, এইটার কথা যদি আমরা বলি হুম। যে বা এনার্জি গেইন করা বলি, হুম। যে ইন্টারেকশন রেসপন্স করার ক্ষেত্রে আমরা সাধারণত ২ ভাবে বিহেভ করতে পারি। কারণ ইন্টারেকশন আমরা ইন্ট্রোভার্টেড ওয়েতে করতে পারি বা রেসপন্স আমরা ইন্ট্রোভার্টেড ওয়েতে করতে পারি। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হইতেছে আমরা এক্সট্রোভার্টেড ওয়েতে করতে পারি। যারা যারা হইতেছে যে আপনার ইন্টারেকশন রেসপন্স সাধারণত সবসময় আপনার প্রায় সবসময় বা সাধারণত ইন্ট্রোভার্টেড ওয়েতে করে, এই যে তাদেরকে আমরা ইন্ট্রোভার্ট বলতেছি। আর যারা এক্সট্রোভার্টেড ওয়েতে করে তাদেরকে আমরা এক্সট্রোভার্ট বলতেছি। তো এবার এটা বলা যায় যে আসলে এখন আমি বুঝবো কিভাবে যে আমি ইন্ট্রোভার্টের মধ্যে পড়তেছি না আমি এক্সট্রোভার্টের মধ্যে হুম। পড়তেছি। হ্যাঁ, কারণ ইন্ট্রোভার্টদের কিছু কমন বৈশিষ্ট্য আছে, এক্সট্রোভার্টদেরও কিছু কমন বৈশিষ্ট্য আছে। যে এমন না যে একটা মানুষ 100% ইন্ট্রোভার্ট আবার একটা মানুষ 100% এক্সট্রোভার্ট। হুম। সারাদিনে হচ্ছে আমি হয়তো 60% সময় ইন্ট্রোভার্ট থাকি, বাকি 40% সময় এক্সট্রোভার্ট থাকি বা ভাইস ভার্সা, হুম। বা 40% এক্সট্রোভার্ট। একেকজনের কাছে জিনিসটা একেক রকম। তো যার ক্ষেত্রে যে জিনিসটা বেশি সে হইলো যে ওইটার মধ্যে পড়ে, ওই ক্যাটাগরিতে ওই ক্যাটাগরিতে পড়ে। যেমন ইন্ট্রোভার্টদের বৈশিষ্ট্যের কথা যদি বলি যে ইন্ট্রোভার্টরা সাধারণত হইতেছে যে তাদের মধ্যে নিজেরে লুকায়া রাখার একটা টেন্ডেন্সি কাজ করে। হ্যাঁ, নিজেরে একটু সে আড়ালে রাখতে পছন্দ করে। এরকম অনেক মানুষ আমরা আশেপাশে দেখি না, বলি না যে ও একটু একটু চুপচাপ হ্যাঁ, থাকে, হ্যাঁ। চুপচাপ বা খুব স্বভাবের। একটা সামনে আসে না এরকম। হ্যাঁ, সামনে আসে না, সামনে আসতে চায় না বা মানুষের সাথে ইন্টারেকশনটারে সে একটা বাধা মনে করে। আচ্ছা। যে এটা কোনোভাবে কাটায় যেতে পারলে তার জন্য ভালো হয়। হুম, যাতে হুম, ইন্টারেকশন না করেই হয়ে যায় হুম, হুম। এরকম। আর ইন্টারেকশন করার ক্ষেত্রেও ইন্ট্রোভার্টদের ক্ষেত্রে যেটা হয় তারা সাধারণত ওয়েট করে যে অপর পক্ষ যেন আমার সাথে আগে ইন্টারেক্ট করে। আচ্ছা। ধরেন আমি রাস্তা দিয়ে যাইতেছি, আপনি আসতেছেন। আমি যদি ইন্ট্রোভার্ট হই, সাধারণত আমার মনের মধ্যে কাজ করবে যে রাতুল ভাই যেন আমার আগে জিজ্ঞাসা করে আমি কেমন আছি। হ্যাঁ? মানে ওই প্রেশারটা সে জিজ্ঞেস করার প্রেশারটা নিতে চায় না। যে আমি যে তারে জিজ্ঞেস করব, সে উত্তর দিবে না দিবে না কি রেসপন্স করবে, এই প্রেশারটা সে নিতে চায় না। এইজন্য সে নিজে অনেক সময় এমন হয় যে একটা ইন্ট্রোভার্ট ছেলে রাস্তা দিয়ে যাইতেছে, তার পরিচিত একজন লোক আসতেছে। সে মানে চিন্তা না করেই একটু লুকায়ে যাওয়ার চেষ্টা করে। বা অনেক সময় আচ্ছা, লুকায়ে এই যায়। সিচুয়েশনটা মনে হয় অনেকের নিজের সাথেও রিলেটেবল। হ্যাঁ, সো এই আলোচনা থেকে যদি আমার কাছে মনে হয় যে আমি ইন্ট্রোভার্ট কিংবা এক্সট্রোভার্টেড, সো এটা আমরা কমেন্টে কিন্তু লিখতে পারি যে তাহলে প্রথম পিলারে আমি কোন ক্যাটাগরিতে পড়লাম এটা আমাদের জানা হয়ে গেল। আমরাও একটু ইন্টারেক্ট হ্যাঁ, করলাম হ্যাঁ, আরকি সবার সাথে। হ্যাঁ, তো এটা আমরা চাইলে কমেন্টে লিখে ফেলতে পারি। বাকি পিলার গুলো ভাইয়া বলতে আমরা কোন ক্যাটাগরিতে বিলং করি লিখে ফাইনালি আমরা কিন্তু হচ্ছে কাইন্ড অফ একটা আন্দাজ পেয়ে যেতে পারি যে আমার এমবিটিআই প্রোফাইলটা কি। হ্যাঁ, হ্যাঁ। তো যেমন আমি নিজেও ইন্ট্রোভার্ট। হুম, হুম। যে আমার নিজেরই একটা কাহিনী যদি বলি, যে এরকম যে একবার আমার এক বড় ভাই, স্কুলের বড় ভাই, এলাকার বড় ভাই, স্কুলের বড় ভাই, ইভেন অফিসেরও বড় ভাই, সাদি ভাই। তো আমি আর সাদি ভাই দুইজনই ইন্ট্রোভার্ট আমরা। তো আমি আর সাদি ভাই একবার বাড়িতে যাব। তো বাড়িতে গেলে আমরা মহাখালী থেকে তখন বাসে যাইতাম। হুম। মহাখালী থেকে আমাদের এলাকার বাসে যাইতাম। তো আমরা ২ জন মহাখালী পর্যন্ত একসাথে গেছি। গিয়ে এখন হইলো আমরা চিন্তা করছি ১ম এ ময়মনসিংহ যাবো, ময়মনসিংহ থেকে আমরা সিএনজিতে যাবো। এইভাবে। তো এখন যাওয়ার জন্য টিকিট কাটতে হবে বাসে যাওয়ার জন্য। বাসের কাউন্টারে বইসা ওইখানে আমরা ২ জন একজন আরেকজনের ঠেলতেছি যে, "ভাই আপনি যান না।
আবার সাদিক ভাই বলছে তুমি যাও না, এই করতে করতে আমাদের 15 মিনিট 20 মিনিট সময় হয়ে গেছে। অলরেডি বাস একটা সাইডে দিছে, একটা বাস ভৈরা সাইডে দিছে, আরেকটা বাসে লোক ঢুকতেছে। দেন তারপরে আমরা দুইজনই একসাথে গেলাম টিকিট কাটার জন্য। হ্যাঁ, তো ইন্ট্রোভার্টদের ক্ষেত্রে এই জিনিসটা সাধারণত হয় আচ্ছা। যে তারপরে হচ্ছে ইভেন দেখা যায় যে আসলে ক্লাসে বসার ক্ষেত্রেও যে তারা সাধারণত মানে এমন জায়গায় বসার চেষ্টা করে যেই জায়গাগুলা ধরেন একদম ফ্রন্ট প্লেস না, হ্যাঁ, নিজের একটু যাতে ফোকাসে যাতে না রাখতে হ্যাঁ হয়। হ্যাঁ, মানে চোখে যাতে না পড়ে হ্যাঁ। এরকম। ইভেন ধরেন যে আই গেস এটা অনেক রিলেট করতে পারবে। আরো একটা ইন্টারেস্টিং জিনিস বলি, সেটা হলো যে ক্লাসে ধরেন স্যার এসে একটা প্রশ্ন জিজ্ঞেস করছে যে বলো 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো আছে। আচ্ছা। তো এর মধ্যে ধরেন যে একটা ছেলে ও অ্যান্সার জানে, ও চিন্তা করতেছে বলবে কি বলবে না, অপেক্ষা করতেছে। অন্য কেউ বলবে। হ্যাঁ, আর এই দিক দিয়ে আরেকটা ধুম করে দাঁড়ায় বলতেছে 3টা, হয় নাই, ও আবার বলতেছে 4টা, হয় নাই, আবার বলতেছে 5টা। মানে ইভেন ও জানেও না, না। কিন্তু ওর হচ্ছে ইন্টারঅ্যাক্ট করার এত তীব্র ইচ্ছা, ও যায় মাথায় আসতেছে বলে ফেলতেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। দেখা গেল ওর 6 নাম্বার অ্যান্সারটা যায় হয়ে গেছে। এদিক দিয়ে ইন্ট্রোভার্ট যে ও অ্যান্সারটা একদম শুরু থেকেই জানে, বাট ও বলবে কি বলবে না এই ডিসিশনও নিতে আমি পারতেছে না। নিজে কাইন্ড অফ এরকম ছিলাম, মানে স্যার যা বলুক ওটা মানে আমার মাথায় থাকুক না থাকুক, আমি নিজে তো কনভিন্স যে আমি উত্তর দেব, আমি উত্তর দিয়ে ফেলতাম। মানে ইভেন হাত উঠানোর জন্য অনেক সময় ওয়েট করতাম না। মানে আমরা বলতে পারি যে দেখেন আমরা কিন্তু অলরেডি যে এক্সট্রোভার্টেরও বৈশিষ্ট্য পাই যেতেছি। হুম, হুম। এক্সট্রোভার্টটা তার মানে কি লাউড অ্যান্ড ক্লিয়ার, হুম। আর ইন্ট্রোভার্টটা কি তারা চুপচাপ, প্লাস তাদের চিন্তা ভাবনাগুলারে তারা একটু নিজের মধ্যে রাখতে চায়। আচ্ছা। এই একটা। আরেকটা হচ্ছে তাদের চিন্তা তারা প্রকাশ করার আগে এটারে একদম প্রসেস করে নিতে চায়, আচ্ছা, মানে প্রকাশ করার জন্য তারা একটা সময় নেয়। বুঝতে পেরেছি। আবার এক্সট্রোভার্টরা কি করে, তারা হইতেছে যে প্রকাশ করতে করতে চিন্তা করে। হুম। হ্যাঁ, তারা এরকম না যে ভিতরে আগে চিন্তা করে নিয়ে পরে প্রকাশ করে। তাদের প্রথমেই হলো আগে কথা বলা শুরু করতে হবে, দেন তারা বলতে বলতে চিন্তা করতে করতে বলে। হ্যাঁ আমি ক্লিয়ারলি বুঝতে পারলাম যে আমি ই হ্যাঁ আর আপনি আই। হ্যাঁ, ওকে, তাহলে ফার্স্ট পিলারটা আমরা হচ্ছে মোটামুটি ক্লিয়ার হলাম। clear। এবার সেকেন্ড পিলারে যাই। এবার সেকেন্ড পিলারের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে ইনফরমেশন শেয়ার করা, হুম, হুম। হ্যাঁ, বা ইনফরমেশন প্রসেস করা বা ইনফরমেশন গ্যাদার করা, এই ক্ষেত্রেও আমরা দুইভাবে বিহেভ করি। একটা হইতেছে যে ইনফরমেশন শেয়ার করার ক্ষেত্রে আমরা সেন্স বেসড হই হুম। অনেক সময়, আরেকটা হচ্ছে যে আমরা ইনটিউটিভ হই। হুম। আগের লেয়ারের একটা কথা বলে নিই, হুম, হুম। যাদের আমাদের মনে হয়েছে যে আমি ইন্ট্রোভার্টেড ওয়েতে ইন্টারাকশন বা রেসপন্স করি, হুম। তারা হচ্ছে যে আমরা আই লেটারটা লিখে রাখি হুম, হুম। একটা কাগজের মধ্যে। আই। হ্যাঁ, জাস্ট আই লেটারটা লিখে রাখি। আর যাদের মনে হইতেছে যে আমি এক্সট্রোভার্টেড ওয়েতে ইন্টারাকশন রেসপন্স করি, অধিকাংশ ক্ষেত্রে তারা হচ্ছে আমরা ই লেটারটা লিখে রাখি। ই। হ্যাঁ, ই। তো এখন যেটা বলতেছিলাম যে ইনফরমেশন প্রসেস করার ক্ষেত্রে আমরা এক হইতেছে যে সেন্স বেসড হই অনেক সময়, আবার অনেক সময় হইতেছে ইনটিউটিভ হই। হুম। ঠিক এই ক্ষেত্রেও তাই, কেউ 100% সেন্স বেসড না, আবার কেউ 100% ইনটিউটিভ না। মোস্ট অফ দ্য টাইম আমি যেটা থাকি ওইটা হইতেছে আমার পার্সোনালিটি ট্রেটের মধ্যে আসবে। হুম। তো সেন্স বেসদের কথাই যদি আমি প্রথমে বলি, তাদের ক্ষেত্রে সাধারণত যেটা হয় যে ধরেন যেমন ইনফরমেশন শেয়ারের মধ্যে তো দুইটা পার্ট আছে, একটা হইতেছে আপনার ইনফরমেশন নেয়া, আরেকটা হইতেছে ইনফরমেশন দেয়া। তো দেখবেন আমাদের আশেপাশে অনেকেরই দেখবেন যে সে যে ইনফরমেশনগুলো নিতেছে, নেওয়ার ক্ষেত্রে সে হলো অনেক বেশি ডিটেল ওরিয়েন্টেড, আবার ফ্যাক্ট ফিগারের অনেক বেশি প্রাধান্য দিতেছে। যেমন ধরেন একই প্রশ্ন দেখা যায় যে আপনি যদি কয়েকজনকে জিজ্ঞাসা করেন, এর মধ্যে একটা প্যাটার্ন পাবেন যে ধরেন আপনি প্রশ্ন করলেন যে তুমি আজকে বাসা থেকে অফিসে আসার সময় কি কি দেখছো। হুম। এই একটা প্রশ্নই যদি আপনি কয়েকজনের জিজ্ঞাসা করেন, এর মধ্যে দেখবেন কিছু মানুষ উত্তর দিবে, তাদের উত্তরগুলো অনেক বেশি ডিটেইল হবে। যে বাসা থেকে বের হইলাম, বের হইতে কোনো গাড়ি ঘোড়া পাই না, এরপরে 5 মিনিট দাঁড়ায় থাকলাম, 5 মিনিট দাঁড়ায় থাকার পর একটা বাস আসলো, ওই বাসে উঠতে পারলাম না, এত ভিড়। তারপরে আরও একটা বাস আসলো, ওই বাসে উঠতে পারলাম না। তারপরে যখন 3 নাম্বার বাসটা আসলো, এই যে আমি কিন্তু প্রথমে 5, এরপরে 3 নাম্বার বাসটা আসলো, হুম, হুম। ওই বাসে অনেক ঠেলে ঠেলে উঠতে পারলাম, ওইটা কোনো সিট পাই নাই, আমি দাঁড়াইছিলাম। তারপরে দাঁড়ায় থাকতে থাকতে যখন আগারগাঁও পার হইলো, তখন বেশ কিছু লোক নামলো, নামার পরে একটা সিট পাইলাম, এখানে বসলাম। স্পেসিফিক ডিটেইলস। হ্যাঁ, একদম স্পেসিফিক জায়গার নাম, সংখ্যা, তার অ্যান্সারগুলা অনেক বেশি ডিটেইল এবং আপনার ফিগারেটিভ। হুম। হ্যাঁ,
আবার দেখবেন যে কিছু লোক পাবেন তাদের অ্যান্সারগুলো খুবই প্রিসাইজ এবং ইনটিউটিভ। তো যেমন আপনি এই প্রশ্নটাই যদি করেন যে তুমি কিভাবে আসলা, আসার সময় কি কি দেখলা, আর বললেন না ভাই রাস্তায় যে জ্যাম, কোনো রকমে ঝুলা ঝুলা এসে পড়ছি বাসে। তো এই যে যে আগের যে ক্যাটাগরি বললাম এদের বলা যায় সেন্স বেসড। আচ্ছা, হ্যাঁ, সেন্স বেসড এই জন্য, এই যে সেন্স কথাটার মধ্যেই কিন্তু এটার অ্যান্সারটা আছে, যে এরা সব কিছুই তাদের মানে ইনফরমেশন নেওয়ার ক্ষেত্রেও তাদের যে অর্গান ইন্দ্রিয়গুলো আছে এগুলোর অনেক বেশি ইউজ করে। তারা যেটা দেখতেছে যেটা শুনতেছে ওইভাবেই সব কিছু প্রকাশ করে, অনেক বেশি অবজারভেন্ট। হ্যাঁ অবজারভেন্ট। আর আরেকটা হইতেছে যে তারা যা দেখতেছে যা শুনতেছে এইটার থেকেও বরং কি হইতে পারতো বা কি হইলে ভালো হবে এরকম একটা অ্যান্সার তারা দেয়। হ্যাঁ, তারা এত বেশি ডিটেইলের মধ্যে যায় না, তাদের অ্যান্সারগুলা একটু শর্ট হয়। কাইন্ড অফ কি বলা যায় যে গাট ফিলিং এ চলে? গাট ফিলিং বলা যায় বা একটু ইমাজিনেটিভ বলা যায়। আচ্ছা, হ্যাঁ, ওকে। এরকম যে ওই অ্যান্সার দুইটার কথাই যদি আপনি খেয়াল করেন, সে কিন্তু এত আর ফিগারের মধ্যে যাইতেছে না, সে কোনো রকম ঝুলে ঝুলে এসে পড়ছে তাদের। রাইট। হ্যাঁ, তাহলে যারা এখানে অবজারভেন্ট ক্যাটাগরিতে পড়বে হ্যাঁ। তাদেরকে আমরা কি লেটার দিব, আর যারা ইন্টারভিউ হলো কি দিব? অবজারভেন্ট ক্যাটাগরিতে পড়বে এদের ক্ষেত্রে আমরা এস দিব। এস। আর যারা হইলো যে ইভেন বাচ্চাদের ক্ষেত্রেও যদি হুম। বলি যে খেলার ক্ষেত্রে দেখা যায় যে আপনার অনেক বাচ্চা আছে তাদের খেলাগুলো অনেক বেশি ট্রেডিশনাল, খেলনা দিয়ে খেলতেছে। হ্যাঁ, আবার দেখবেন কিছু বাচ্চা আছে তাদের খেলাগুলাই হইলো সবই ইমাজিনেটিভ খেলা। এই সুপারম্যান হইতেছে, যা আবার বলতেছে যে এরকম এদিক থেকে সিংহ আসতেছে, এদিক থেকে বাঘ আসতেছে, আসে তারা কামড় দিল। হ্যাঁ, এই যে ইনটিউটিভ এন। আচ্ছা, এন দিব। হ্যাঁ, তাদের ক্ষেত্রে হলো আমরা এন দিব। হ্যাঁ, আমি ধরেন এই ক্ষেত্রে নিজেকে এন দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমার লেটার গুলো হচ্ছে ই, তারপরে এখন এন আসবে। এন। হ্যাঁ, যার এস আসবে তারা এস লিখবেন। আর আমার ক্ষেত্রে আসলো আই আর এন। আচ্ছা, দেন এর পরের পার্টে যদি আমরা যাই, 3 নাম্বার পিলারটা হইতেছে যে ডিসিশন নেওয়া। আগে যেটা আমি বলছিলাম যে ডিসিশন নেওয়ার ক্ষেত্রেও দেখবেন যে আমরা সাধারণত 2 ভাবে ডিসিশন নেই। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কখনো হইতেছে যে আমরা অনেক বেশি রেশনাল থাকি, হ্যাঁ, অনেক বেশি লজিক্যাল থাকি, রুলস হ্যাঁ, মেনে চলি হ্যাঁ। এরকম। আবার অনেক ক্ষেত্রে দেখবেন ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় ইমোশনাল থাকি, অনেক সময় বা ফিলিংসে বেশি প্রাধান্য দিই, যদি এইভাবে বলি। যেমন জিনিসটা যদি একটা উদাহরণ দিই, যেমন ধরেন যে যদি অফিসের কথাই বলি, যে একজনের হচ্ছে একজন টিম মেম্বারের মাঝে মাঝেই অফিসে আসতে লেট হইতেছে। এবার দেখা গেল যে তার যে বস বা তার যে মেন্টর, তার মেন্টর এখন তারে এটা নিয়ে করলো যে হ্যাঁ তোমার এরকম প্রতিদিনই লেট হইতেছে কেন, তুমি রেগুলারিটি তো মেনটেন করতে পারতেছো না, তোমার অ্যাটেন্ডেন্সের কোনো কনসিস্টেন্সি নাই, তুমি ঠিক মতো আসো। হ্যাঁ, এটা তো আসলে ঠিক না। তুমি যদি প্রায়ই যদি তুমি দেরি করো, মাসে 1 দিন 2 দিন হইতে পারে, আর তোমার প্রায় সপ্তাহে 2-3 দিন তোমার লেট হইতেছে, তুমি এটারে ঠিক করে ফেলো। এই একটা মানে তার কাছে জিনিসটা লজিক্যাল মনে হইতেছে না। হ্যাঁ, সে একদম কিন্তু রেশনাল ওয়েতে চিন্তা করছে যে যতই আমার সমস্যা থাক তারপরেও তো আমার সপ্তাহে 2-3 দিন দেরি করা ঠিক না। তো এবার ধরেন যে আরেকটা টিমের এরকম একজন হইতেছে যে সেও প্রায়ই তার মাঝে মাঝে এরকম লেট হয় অফিসে আসতে। তার যে মেন্টর, সে তার সাথে কিভাবে রিয়াক্ট করতেছে, তার মেন্টর তারা জিজ্ঞেস করতেছে যে কি ভাই তোমার প্রায়ই দেখতেছি তোমার এরকম দেরি হইতেছে, তোমার কি কোনো সমস্যা, বাসায় কোনো প্রবলেম? হ্যাঁ, মানে সে কিন্তু জিনিসটারে অনেক বেশি ইমোশনালি ডিল করতেছে। হ্যাঁ, হিউম্যান সাইডটি বেশি দেখতেছে। তো এই যে প্রথম যে ক্যাটাগরির কথা বললাম, যে একদম শর্টকাটে বলতেছি, এদের ক্ষেত্রে এরা কি সব কিছুতেই হইলো আপনার লজিক, রিজন, রুলস রেগুলেশন এইগুলোর অনেক বেশি প্রাধান্য দেয়। যে বাসায় প্রবলেম থাক, বাট আসলে তো অফিসের টাইমলি আসে, এটা কি আমার একটা কমিটমেন্ট। হ্যাঁ, আমার অনেক প্রবলেম থাকবে, এর মধ্যেও আমার টাইম মেনটেন করতে হবে। আবার আরেকটা যাদের কথা বলতেছি তাদের ক্ষেত্রে হইলো যে ঠিক আছে ভাই টাইম মেনটেন বুঝলাম জরুরি, বাট একটা মানুষের প্রবলেম থাকতেই পারে। হ্যাঁ, ওই প্রবলেমগুলোরও আমাদের মাথায় নিতে হবে। সে হইলো মানে হারমোনি, রিলেশনশিপ এইগুলোর অনেক বেশি প্রাধান্য দিতেছে রুলস রেগুলেশনের থেকেও। যে তোমার রুলস না হয় একটু ব্রেক হইলো, রুলসের ক্ষেত্রে না হয় আমরা একটু ফ্লেক্সিবল হইলাম, বাট একজন মানুষের শান্তি যেন নষ্ট না হয়,
বা একজন মানুষের সাথে আমার রিলেশনশিপ যাতে খারাপ না হয়। হুম। বাট প্রথম যেই মেন্টরের কথা বললাম সে কিন্তু রিলেশনশিপের কথা তেমন একটা চিন্তাই করে নাই, যে ভাই রিলেশনশিপ খারাপ হোক বাট আমার ইয়েটা রুলস ঠিক মানতে থাকুক। হবে। হ্যাঁ, আর আরেকজনের ক্ষেত্রে হইলো যে ওই জায়গায় আমরা একটু ফ্লেক্সিবল হই বাট আমাদের রিলেশনশিপটা ঠিক থাকুক, যে হারমোনি বজায় থাকুক। হ্যাঁ, তো প্রথম যাদের কথা বলতেছি এদের ক্ষেত্রে আমরা টি লিখে রাখতে পারি, টি। টি। আর এরপরে যাদের কথা বললাম যারা রিলেশনশিপ, হারমোনি বা ডিসিশনগুলো ইমোশনালি নিতেছে এদের ক্ষেত্রে আমরা এফ লিখে রাখতে পারি। টি হচ্ছে থিংকিং, এফ হচ্ছে ফিলিং এফ হইতেছে ফিলিং। আমার ক্ষেত্রে যদি বলি যে মানে টি এবং এফ এর মধ্যে হয়তো খুব এক্সট্রিম কোনো ক্যাটাগরিতে আমি পড়বো না, বাট যদি হচ্ছে একটু এদিক সেদিক করতে হয় তাহলে হচ্ছে মোটা দাগে আমি টি এর মধ্যে পড়বো। হ্যাঁ, হয়তো 60% টি এর মধ্যে পড়বো, হয়তো 40% এফ এর মধ্যে পড়বো। আমার ক্ষেত্রেও দেখা যাবে যে টি এর পরিমাণটা আপনার থেকে আমার আর একটু বেশি হবে। হুম। আমার ক্ষেত্রে হয়তো 70% টি হবে, 30% এফ হবে। দেন একদম লাস্ট যে আমরা ক্যাটাগরির কথা বলতেছি সেটা হচ্ছে যে আপনার যে এক্সিকিউশনের কথা বললাম, বা আমরা কিভাবে ডিসিশন নেওয়ার পরে কিভাবে আমরা আমাদের লাইফে এটা এক্সিকিউট করি বা কিভাবে আমাদের লাইফটা লিড করি। এই ক্ষেত্রেও সাধারণত আমরা দুইভাবে বিহেভ করি। একটা হইতেছে যে কাজ করার ক্ষেত্রে আমরা সবসময় আগে থেকেই সব কিছু ডিসিশন নিয়ে রাখতে পছন্দ করি। মানুষের মধ্যে এই একটা প্যাটার্ন আছে যে যেমন ধরেন যে কোনো আমি ইয়েতে যাব, আমি মনে মনে চিন্তা করলাম যে আমি সামনের মাসে একটা ট্যুরে যাব। হ্যাঁ, তো এই জায়গায় দেখবেন এই ট্যুরে যাওয়া নিয়েই যে মানুষের প্ল্যান দুই রকমের হয়। একটা ক্যাটাগরির মানুষ আছে তারা কি করবে, তারা সাথে সাথেই আগে ঠিক করে ফেলবে যে ঠিক আছে কোন জায়গায় গেলে বেটার হয়, আগে জায়গা বের করে ফেলবে যে ওকে চিটাগাং যাব, শুধু চিটাগাং না, চিটাগাংয়ের ঠিক আমি কোন জায়গায় প্রথমে যাব একদম পিন পয়েন্ট ডিসিশন নিয়ে ফেলবে। আচ্ছা ঠিক আছে, আমি চিটাগাং না আমি কক্সবাজার যাব, ডিসিশন নিয়ে ফেললাম কক্সবাজার এই কলাতলি বিচ বা অমুক বিচে প্রথম যাব। নেওয়ার পরে এখন কিভাবে যাব, এরপরে ওইটা ঠিক করে ফেলা, বাসে যাব, একজাক্ট কত তারিখে যাব, কয়টার বাসে যাব। দেন হইতেছে ওকে ঠিক আছে যেহেতু আমি জানি বাসে যাবো তাহলে আমি টিকিটটা আজকেই কনফার্ম করে ফেলি। হ্যাঁ, এই একটা সব জায়গায় সে ডিসিশন নিয়ে আগাইতেছে, কোনো কিছু ওপেন রাখতেছে না। আবার কিছু মানুষ পাবেন যে ওকে আমি ঠিক করলাম যে আমি সামনের মাসে একটা ট্যুরে যাব, ঠিক আছে আগে সামনের মাস আসুক তারপরে দেখা যাবে কোন জায়গায় যাওয়া যায়। হ্যাঁ, সামনের মাস আসলো যে ঠিক আছে এখন এত তাড়াহুড়ার কি আছে, মাসের তো 30 দিন পরেই আছে, আজকে মাত্র 1 তারিখ, আসুক। এরপরে ধরেন সে ঠিক করলো যে কোনো একদিন তার মনে হইলো আগের দিন যে না ট্যুর তো মাস তো চলে যাইতেছে, ট্যুর তো দ্রুতই যাওয়া দরকার, ঠিক আছে কালকে ইনশাল্লাহ যাব। কই যাব এখনো ঠিক করে নাই, কালকে ইনশাল্লাহ এক জায়গায় যাব। তারপরে দেখা গেল যে রাতে সে চিন্তা করলো কই যাওয়া যায় কই যাওয়া যায়, তখন হুট করে একটা ডিসিশন নিয়ে ফেললো ঠিক আছে সেন্ট মার্টিন যাই। দেন তারপরে ওই দিন সকালে গিয়ে সে সেন্ট মার্টিন টিকিট খোঁজা শুরু করলো। হ্যাঁ, আচ্ছা, এই যে দুইটা ক্যাটাগরি পেলাম, যে যারা আগে থেকে এরকম একদম পিন পয়েন্ট ডিসিশন নিয়ে রাখে আর যারা হচ্ছে অন দা গো জিনিসগুলো প্রসেস করে। সো যারা আগে থেকে একদম পিন পয়েন্ট ডিসিশন নিয়ে রাখে তাদের জন্য আমরা কি লেটার বরাদ্দ করব? যারা আগে থেকেই ডিসিশন নিয়ে রাখতেছে তাদের জন্য আমরা হলো তাদের বলবো যে জাজিং। আচ্ছা, তাদের জন্য আমরা যে লেটারটা বরাদ্দ করব। ওকে, আমরা বলতে পারি তারা সব ক্ষেত্রেই হলো ডিসিসিভ অনেক বেশি। আচ্ছা, সিদ্ধান্ত তারা ঝুলাই রাখতে পছন্দ করে না। সেটা পড়াশোনার ক্ষেত্রেও, ইভেন ওই যে যদি বাচ্চাদেরও একটা এক্সাম্পল দিই যে অনেক বাচ্চা দেখবেন যে প্রথমে কি স্কুল থেকে বাসায় এসে সে আগের দিনের হোমওয়ার্ক সব একদম রেডি করে ফেলে। হ্যাঁ, আবার কিছু বাচ্চা দেখবেন যে আগের ক্লাসে বসে পরের ক্লাসের হোমওয়ার্ক করতেছে, তখনও পর্যন্ত হোমওয়ার্ক বাকি আছে। তো আর ওই যে পরের যারটা বললাম এদের ক্ষেত্রে এদের আমরা বলতে পারি পারসিভিং, বা এদের ক্ষেত্রে আমরা পি লেটারটা রাখবো। হ্যাঁ, আমি নিজেকে রিলেট করতে পারছি যে আমি হচ্ছে নিজেকে পি দিব, অবশ্যই জে দিব না। আচ্ছা, আমাকে এটা বলেন তো, যারা জে তারা কি ওই যে ডিসিশনগুলো নিয়ে রাখে সেটার মধ্যে যদি কোনো ব্যতিক্রম ঘটে তারা কি আপসেট হয়ে যায়? ব্যতিক্রম হইলে তারা একটু ঘাবড়ায় যায়। হ্যাঁ, কারণ এরা হইতেছে কি যে ব্যতিক্রম হবেই, পি যারা ব্যতিক্রম হবেই, এই ক্ষেত্রে তারা এইটা তাদের কাছে মানে তেমন ঝামেলার না, ন্যাচারাল। বরং তারা ধৈরেই নেয় যে এখনই আমার ডিসিশন নিয়ে কি হবে, সামনে কি পরিস্থিতি আসে তখন দেয়া যাবে।
আর এদের ক্ষেত্রে এরা যেহেতু আগে থেকেই একটা ওইটা নিয়েই তার পুরা প্ল্যান করে ফেলছে যে অমুক জায়গায় যাব বা অমুক কাজটা করব, মাঝখানে হুট করে এসে যখন কোনো কারণে প্ল্যান চেঞ্জ হয়ে যায় তখন তারা একটু ঘাবড়ে যায় এটা নিয়ে। ওকে, তাহলে আমি আমার লেটারগুলা পেলাম হচ্ছে ENTP এরকম, আর লাস্টে আপনারটা কি পাওয়া গেল? আমারও পি। পি। তাহলে আপনারটা পাওয়া গেল হচ্ছে INTP। ওকে, তাহলে আমি যদি ENTP এই ক্যাটাগরিতে পড়ি তাহলে এরকম আরো অনেকগুলো ক্যাটাগরি সম্ভব। আমারটা ENTP, আপনারটা INTP, ESTJ হতে পারে, ENTJ হতে পারে, এরকম। তো ধরা যাক আমারটা যদি ENTP হয়, এই ক্যাটাগরির মানুষ সম্পর্কে আপনি জেনারেল কি বলতে পারবেন যে এই ক্যাটাগরির মানুষের বিভিন্ন বৈশিষ্ট্য, হয়তো যেটা নিয়ে আমরা আলোচনা করি নাই, এরকম কি হতে পারে? এরকম যে এই ক্ষেত্রেও যে সব এনটিপি কিন্তু এক না, একরকম হবে না, হয়তো একটা মানে এর মধ্যে থাকবে, একটা রেঞ্জ বা একটা এর মধ্যে থাকবে। যেমন ইন্ট্রোভার্টের ক্ষেত্রেও সব ইন্ট্রোভার্ট একরকম হবে না। যেমন ধরেন আমরা যদি বলি যে ওই মানুষটার অনেক দয়ালু, আপনিও দয়ালু, দুইজনের দয়া কিন্তু সমান না। সে হয়তো কিছু কিছু ক্ষেত্রে দয়ালু, আপনি হয়তো ওই ক্ষেত্রে না অন্য ক্ষেত্রে দয়ালু। এরকম এমবিটিআই এর ক্ষেত্রেও যে একটা টাইপের কয়েকটা মানুষ, এরা আইডেন্টিক্যাল না, একজনের দিয়ে আরেকজনের রিপ্লেস করা যাবে না। দুইটা প্রথমে আমাদের এটা বুঝতে হবে যে দুইটা ইএনটিপি এর মধ্যে অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য থাকবে, বাট জেনারেল কিছু ট্রেট হয়তো মিল থাকে, জেনারেল কিছু ট্রেট আছে। যেমন ইএনটিপি এর ক্ষেত্রে আমরা যদি লেটারগুলো খেয়াল করি, প্রথম হইতেছে এরা এক্সট্রোভার্টেড। এক্সট্রোভার্টেড মানুষরা হইতেছে যে তারা প্রচুর ইনিশিয়েটিভ নিতে পছন্দ করে, প্রচুর আউটগোয়িং, তারা সবসময় ইন্টারাকশনের মধ্যে থাকতে চায়, নিজের ব্যস্ত রাখতে চায়, অনেক কিছু করতে চায়। হ্যাঁ, অনেক কিছু করতে চায়। দেখছেন আমার লেটারগুলা থেকেই কিন্তু বুঝতে পারতেছি। তারপরে আবার হইতেছে যে এন, এন মানে কি সে অনেক ইনটিউটিভ থাকবে, তার মাথায় অনেক ধরনের আইডিয়া আসবে। হ্যাঁ, এই আইডিয়া একেতে হইতেছে যে সে প্রচুর ইনিশিয়েটিভ নিতে চায়, আবার তার মাথা ভর্তি প্রচুর আইডিয়া, তার মানে সে কিন্তু প্রচুর ব্যস্ত থাকতেছে এই আইডিয়াগুলারে নার্চার করার জন্য। দেন হইতেছে ই এন এর পরে কি টি। টি এর ক্ষেত্রে হইতেছে যে আমরা যেটা বললাম যে সাধারণত টি টাইপের যারা, এরা হইতেছে সবকিছু একটু রেশনালি চিন্তা করে, সবকিছুর চিন্তা করে যে জিনিসগুলা যেন কোনো একটা রিজনের জন্য হয়, শুধু যেন ইমোশনের কারণে না হয়। আবার পি এর ক্ষেত্রে হইতেছে যে তারা কাজ করার ক্ষেত্রে হয়তো একটু প্রোকাস্টিনেট করে, অথবা হইতেছে যে তারা সবসময় মানে কোনো কিছু একদম ক্লোজ করে দেয় না, সবকিছুর আপনার সম্ভাবনা সামনে রেখে দেয়, ওপেননেস রেখে দেয়। এই জন্য ইএনটিপিদের ক্ষেত্রে যেটা হয় যে এরা সাধারণত বেশ এন্টারপ্রেনারিয়াল মাইন্ডসেটের হয়। হ্যাঁ, দেখবেন যে অধিকাংশ বড় বড় উদ্যোক্তারাই অনেকেই আছে যারা ইএনটিপি, হ্যাঁ, কারণ এরা প্রচুর উদ্যোগ নিতে পছন্দ করে, নিজেরা প্রচুর ব্যস্ত রাখতে চায়। তারপরে হচ্ছে যে ইএনটিপিদের আপনার আরও কিছু বৈশিষ্ট্য হইতেছে যে ইএনটিপিদের আপনার ইনটিউশন খুবই পাওয়ারফুল। হ্যাঁ, ইএনটিপিদের ইনটিউশন, হ্যাঁ, এই জন্য তারা সাধারণত সব ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা ডিসিশনগুলা ইনটিউটিভলি বেশি নেয়, তারা এত বেশি ফ্যাক্ট নিয়ে চিন্তা করে না, বাট হয়তো মাথায় ব্যাকগ্রাউন্ড প্রসেস চলে, ব্যাকগ্রাউন্ড প্রসেসে চলে, তারা ইনটিউশনেরই বেশি গুরুত্ব দেয়। আর ইএনটিপিরা হলো যে এই যে এএনটি সব মিলাইয়া তারা বেশ বুদ্ধিমান হয়, এই প্রত্যেকটা যে লেটারগুলো যে বললাম, যে এই জন্য একেতে হইতেছে তারা অনেক বেশি ইনটিউটিভ, আবার হইতেছে অনেক বেশি ইন্টেলিজেন্ট। এই ক্ষেত্রে কি হয়, ইএনটিপিরা যেমন ধরেন তাদের মধ্যে, যেমন আমি আর আপনি বসে কথা বলতেছি, কথা বলার ক্ষেত্রে ইএনটিপিদের ক্ষেত্রে কি হয়, সে তখন অপর পক্ষের কথাটা নিজে প্রেডিক্ট করতে থাকে, এরপরে কি বলতে পারে, এরপরে কি বলতে পারে। ট্রু, এটা ট্রু। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আসলে সে যা প্রেডিক্ট করতেছে মোটামুটি অনেক ক্ষেত্রেই মিলে যাইতেছে, তখন ইএনটিপিদের ওই যে লিসেনিং এর এটা কমে যায়। হ্যাঁ, এই জন্য বলে না যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, ইএনটিপিদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই এটা হয় যে বৃক্ষ তোমার নাম কি মুকুলে পরিচয়। ইএনটিপির আপনার আরেকটা ইএনটিপির একটা খুবই ইন্টারেস্টিং একটা বৈশিষ্ট্য আছে, যে অনেক সময় দেখা যায় যে একটা ইএনটিপির আপনার সে একই ইস্যুর আপনি যদি পক্ষে তারে বলতে বলেন 1000টা রিজন বলতে পারবে, আবার একই ইস্যুর আপনি যদি বিপক্ষ বলতে পারেন, মানে বলতে বলেন বিপক্ষেও 1000টা রিজন বলবে। হ্যাঁ, মানে তারা ডিবেটে বেশ ভালো, ডিবেটের ক্ষেত্রে সাধারণত তারা হারতে চায় না ইএনটিপিরা।
এই একটা হইতেছে যে ইএনটিপিদের আপনার বৈশিষ্ট্য। তো ভাই আমরা তো হচ্ছে পার্সোনালিটি টাইপের অ্যানালাইসিসের হ্যাঁ। বিষয়ে একটু জানলাম। তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য টুলস যেটা হ্যাঁ, হয়তো হ্যাঁ। আপনারা অনেক সময় ইউজ করেন হ্যাঁ, হ্যাঁ, বা এগুলা থেকে একটা জেনারেল আইডিয়া পাওয়া যায়। হ্যাঁ, আপনি যে কথাটা বললেন যে সব মানুষ তো আর একরকম না, সবাই প্রত্যেকে আলাদা আলাদা রকমই হয়, হ্যাঁ, বাট এটা থেকে মোটা দাগে একটা আইডিয়া পাওয়া যায়। হ্যাঁ। তো এইটা রিলেটেড কেউ যদি হচ্ছে বেশি জানতে চায় বা এটা রিলেটেড যদি হচ্ছে কেউ একটু ডিপ ডাইভ দিতে চায়, সেক্ষেত্রে কি করণীয়? সেই ক্ষেত্রে যেমন অলরেডি অ্যাভেলেবল অনেকগুলো রিসোর্স আছে। হুম হুম যেমন কেউ চাইলে ডু হোয়াট ইউ আর এই বইটা পড়তে পারে। হুম। এইটা অনলাইনে এটার পিডিএফ আছে, বা কেউ কিনতে চাইলে অ্যামাজনে কিনতে পারবে। আমাদের রকমারিতেও আছে কিনা আমি শিওর না। এর বাইরে ধরেন 16personalities.com নামে একটা ওয়েবসাইট আছে, ওইখানে তারা টেস্ট করতে পারবে। 16personalities.com। .com, হ্যাঁ। ওইখানেও সুন্দর বর্ণনা দেওয়া আছে এটা নিয়ে, প্রত্যেকটা টাইপ ধরা, প্রত্যেকটা টার্ম ধরা। তারপরে প্লাস আমার এক কলিগ আদনান নামর, আদনানেরও আপনার এটা নিয়ে একটা সাইট আছে ব্যক্তিত্ব.com। তো এইখানেও টেস্ট করা যায়। হুম। আদনানের সাইটের টেস্টটাও বেশ ভালো। এই ব্যক্তিত্ব.com যেটা, এটা কি বাংলায়? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। এটা একটা ওয়েবসাইট ব্যক্তিত্ব.com। এই ওয়েবসাইটে গেলে BEKTITTO হুম। ব্যক্তিত্ব.com, এই ওয়েবসাইটে গিয়েও টেস্ট করতে পারবে। ওকে। প্লাস আমিও এটার উপরে একটা বই লিখছি এমবিটিআই এর উপরে। তো এইটা আপনার শীঘ্রই রকমারিতে আর কি এটার ইবুকটা পাবলিশ হবে। আচ্ছা, ওইটা খুব দ্রুতই পড়লেও এটা অনেক publish কিছু হবে। জানা যাবে। হ্যাঁ, এটা পড়লেও আলহামদুলিল্লাহ অনেক কিছু জানতে পারবে। এটা তো আসলে মানে 1 ঘন্টা 2 ঘন্টা সময় এটার জন্য আসলে না, এনাফ এটা সময় না। প্র্যাকটিসের হ্যাঁ, ব্যাপার। প্র্যাকটিসের বিষয়, এটা প্র্যাকটিস এবং বোঝানোর জন্য। রিসার্চের ব্যাপার। হ্যাঁ, তো ভাইয়া আমরা যেই ইস্যু থেকে এখানে আসলাম হ্যাঁ, সেটা হচ্ছে ফ্রেশাররা যখন জব রেডিনেসের জন্য বা জব সিক করার জন্য নিজেকে প্রিপেয়ার করবে, সো তখন তার অনেক ধরনের বিষয় যেহেতু মাথায় থাকা হ্যাঁ, দরকার। তো আপনার এক্সপেরিয়েন্স থেকে আমাদের অডিয়েন্সের মধ্যে যারা হচ্ছে জব সিকার আছেন কিংবা হচ্ছে খুব আর্লি ক্যারিয়ারে আছেন, হ্যাঁ, তাদের জন্য যদি কিছু টিপস চাই আমি, যে 2-3টা টিপস, যার মধ্যে কিছু বলবেন হচ্ছে ডুজ গুলো কি কি, হ্যাঁ। আর কিছু হচ্ছে বলবেন ডোন্টস গুলো কি কি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে ডোজের ক্ষেত্রে আমি প্রথমেই যেটা বলবো যে সবার প্রথম চেষ্টা করা হচ্ছে যে নিজের সম্পর্কে জানা, নিজের সাথে নিজে কমিউনিকেট করা। হ্যাঁ, যেমন ধরেন কমিউনিকেশনের ক্ষেত্রে যে আমরা সাধারণত যেটা করি, যে দেখেন না অনেক ধরনের কমিউনিকেশনের ট্রেনিং আছে, টিউটোরিয়াল আছে, এইগুলাতে যেটা করা হয় সেটা হলো যে এই জিনিসটা বেশি প্রাধান্য থাকে যে আমি আরেকজনের সাথে কিভাবে কমিউনিকেট করব। দেখবেন কমিউনিকেশনের যত বই আছে ম্যাক্সিমামই কিন্তু এই লেয়ারে, যে আমি আরেকজনের সাথে কিভাবে কমিউনিকেট করব। বাট এর বাইরেও কমিউনিকেশনের আরও 2টা ইম্পর্ট্যান্ট লেয়ার আছে। 1 নাম্বার হইতেছে যে নিজের সাথে নিজে কমিউনিকেট করা, আর 3 নাম্বার যে লেয়ার সেটা হইতেছে যে অন্যরা আমার সাথে কিভাবে কমিউনিকেট করবে, ওইটার জন্য আমি অ্যাপ্রোচেবল কিনা, বা আমি কি বলা যায় যে আমি কমিউনিকেশন করার মতো কিনা, এই 2টা। তো এই জন্য যে ফ্রেশারদের জন্য এটা বলবো যে আগে নিজের সম্পর্কে ভালো মতো জানতে হবে, যে আমার ইন্টারেস্ট কি, কি নিয়ে আমার কাজ করতে ভালো লাগে। প্লাস শুধু ইন্টারেস্ট না, ইন্টারেস্ট প্লাস এক্সিলেন্স। যে এক ধরেন আমার ভালো লাগে হইতেছে যে বিমান চালাইতে, উড়োজাহাজ চালাইতে আমার ভালো লাগে। আদৌ এটা ফিজিবল কিনা, বা আমি এই ক্ষেত্রে আমার দক্ষতা আছে কিনা, ইন্টারেস্ট এবং এক্সিলেন্স এই দুটার ব্যালেন্স আছে কিনা, এটা খুঁজে বের হ্যাঁ, করা। এটা খুঁজে বের করা। এই জন্য হইতেছে যে নিজের সম্পর্কে আসলে ভালোভাবে জানতে হবে। হ্যাঁ, আমার ইন্টারেস্টের জায়গা কোনগুলা, আমার দক্ষতার জায়গা কোনগুলা, দেন হইতেছে যে ওই অনুযায়ী আমার নিজেরে প্রিপেয়ার করা লাগবে। ওই অনুযায়ী, যেমন সেটা এমবিটিআই এর মাধ্যমে হইতে পারে। ধরেন এমবিটিআই আমি যদি ভালো মতো স্টাডি করি, আমার টাইপটা যদি আমি খুঁজে বের করতে পারি, প্রত্যেকটা টাইপের জন্য আপনার কেরিয়ারের সাজেশন আছে। যে আইএনটিপিদের জন্য কোন কেরিয়ারটা ভালো, কোন দিকে গেলে সে ভালো করবে, ইএনটিপির জন্য কোন কেরিয়ার ভালো, কোন দিকে গেলে ভালো করবে, ওই অনুযায়ী আমি নিজের প্রিপেয়ার করতে পারি। এতে করে হবে কি যে যেই কাজটা ধরেন আমার জন্য সহজ, ওইটাই আসলে আমার করা ভালো না। হ্যাঁ, বা যেটা ন্যাচারালি আসে। ন্যাচারালি আমার আসে, ওইটাই যদি আমি কেরিয়ার হিসেবে নিই, এটা তো তার মানে আমি এই জায়গায় আসলেই ভালো করবো, আগায় থাকবো, কারণ এটা আমার মধ্যে ন্যাচারাল এই জিনিসটা। রাইট। আর ডোন্টস গুলো তাহলে কি কি হবে? ডোন্টস এর মধ্যেও 1 নাম্বার ডোন্টস হইতেছে যে ভালো কোনটা আমার ভালো লাগে এটারে বেশি প্রাধান্য না দেয়া। হ্যাঁ, এই অনেক মানুষ বিভ্রান্তই হয় শুধু ভালো লাগা দিয়ে,
যে আমার এটা করতে ভালো লাগে, আমার ওইটা করতে ভালো লাগে, এরকম ভালো লাগা হাজারটা থাকতে পারে। যেটা আমার ভালো লাগে সেটা আমি ভালো পারি কিনা, রাইট, এই যাচাইটা হ্যাঁ, করা উচিত এই আসলে। যাচাইটা করা। দেন যদি মনে হয় যে না আমার ভালো লাগা আর ভালো পারার মধ্যে একটা ব্যালেন্স আছে, যেটার ব্যালেন্স আছে ওইটারই যেন আমি ক্যারিয়ার হিসেবে নিই। রাইট। ভাইয়া আপনার ক্যারিয়ার এবং আপনার লাইফে আপনি যা যা দেখেছেন, যা যা এক্সপেরিয়েন্স করেছেন, সেখান থেকে একটা লাইফ লেসন যদি আমাদের সাথে শেয়ার করেন, সেটার মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাই। এটা পুরোপুরি হয়তো আপনার কোনো একটা ফিলোসফিক্যাল রিয়েলাইজেশন হতে পারে, কিংবা বলে না যে জীবনের সবচেয়ে বড় শিক্ষা, সেটা হতে পারে। তো সেটার মাধ্যমে আজকে আমরা হয়তো অনুষ্ঠানটা শেষ করব। তো এটার জন্য আসলে আমি প্রস্তুত কিনা যে এটাই আমি আসলে শিওর না, কারণ আমার জীবনই আসলে ছোট একটা জীবন। হ্যাঁ, এখনো তো আসলে জীবনের অনেক বাকি। সেটা কতটুকু বাকি তা জানি না, কারণ হায়াত তো আমরা কেউই জানি না কতদিন না। বাঁচবো। হয়তো এমন হইতে পারে 1 সেকেন্ডও আমার বাকি নেই। আমার এমন হইতে পারে যে না 30-40 বছর বাকি আছে। হ্যাঁ? তো এটাও আসলে ওইভাবে বলা যায় না যে আমার জীবনের কতটুকু বাকি। তো আমার লাইফের যদি লেসনের কথা বলি, সেটা হইতেছে যে যেমন আমি কিন্তু আসলে আমার পড়ালেখার বিষয় কিন্তু এই রিলেটেড কোনো কিছুই ছিল না। আমি হইতেছি আইটির স্টুডেন্ট। হ্যাঁ? ইভেন আমার আর্লি ক্যারিয়ারও আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট দিয়ে শুরু করি। দেন এখন আমি কিসে কাজ করতেছি? এখন আমি এইচআর হিসেবে কাজ করতেছি। তো আমি কোন সাবজেক্টে পড়তেছি এইটা আসলে মানে লাইফের ক্যারিয়ার খুঁজে বের করার ক্ষেত্রে এক হইতেছে যে আমাদের দেশে যেটা হয় যে আমরা সাধারণত ক্যারিয়ারের ডিসিশনগুলা নেই আপনার একদমই গ্র্যাজুয়েশন শেষ করার পরে বা অনেক ক্ষেত্রে এমবিএ শেষ করার পরে। তখন আমরা ডিসিশন নেই যে আমি এখন কি করব। হ্যাঁ? তো এই ডিসিশনগুলা আমার মতে আসলে আমি এতদিনে এসে যেটা বুঝলাম যে এই ডিসিশনটা আসলে নেওয়ার সময় হইতেছে যে এসএসসির পর বা ইন্টারের আগে, অন্তত ইন্টারের আগে ওই সময়ে যদি আমি ডিসিশনটা নিয়ে ফেলতে পারি যে কোন দিকে ক্যারিয়ার করলে আমার জন্য ভালো হবে, তাইলে আমার পড়ালেখাটারও কিন্তু আমি কাজে লাগাইতে পারতেছি আমার ক্যারিয়ারের জন্য। হ্যাঁ? না হইলে দেখা গেল যে আসলে আমি পড়ালেখা করলাম, এই যে আমি পড়ালেখা করলাম আইটিতে, এখন এসে আমি এইচআরে কাজ করতেছি। বাট আমি শুরু থেকেই যদি এইটাই যদি আমি বুঝতে পারতাম যে না আমার আসলে মানুষ নিয়ে কাজ করতে ভালো লাগে, মানুষের সাইকোলজি বুঝতে ভালো লাগে, তাহলে কিন্তু শুরু থেকেই আমার পড়ালেখাটা আমি এরকম করতে পারতাম। মানে ডিসিশন গুলো যত আগে আগে হ্যাঁ, নেওয়া হ্যাঁ। যায়, ডিসিশনগুলা যত আগে, আগে নেয়া যায়, বা এটা নিয়ে চিন্তাটা হ্যাঁ, আগে যত শুরু করা যায়। আগে শুরু করা যায়। আর চিন্তার ক্ষেত্রেও বায়াস না হওয়া। অনেক ক্ষেত্রেই আমাদের কি হয় যে আমাদের চিন্তাটা আসে বাবা-মার চিন্তা থেকে। হুম, হুম, হুম। আমার বাবা-মা একটা কিছু হইতে চাইছিল, হয়তো হইতে পারে নাই। ওই চিন্তাটা আমার উপর দিয়ে দেয়। অথবা তারা একটা কিছু ঠিক করে দেয়। যে ৩ ভাই বোনের আমাদের ৩ ভাই বোনের ছিলাম আমরা। ৩ ভাই বোনের মধ্যে আমার বোন ছিল ডাক্তার, আমার আরেক ভাই ছিল বিমান চালক, আর আমি ছিলাম কম্পিউটার ইঞ্জিনিয়ার। এগুলো মোটামুটি ঠিক করে দেওয়াই। তার মানে আসলে নিজেকে যাচাই বাছাই করে নিজের প্যাশন, ইন্টারেস্ট, স্কিল, স্ট্রেংথ, উইকনেস হ্যাঁ, এগুলো নিয়ে চিন্তা করে আসলে হচ্ছে ক্যারিয়ার প্ল্যানিং হ্যাঁ, করা এইগুলা উচিত। নিয়ে নিজে চিন্তা করা প্লাস প্যারেন্টসদের সাথে বা আমার খোলাখুলি টিচারদের আলোচনা সাথে করা। পরামর্শ করা। রাইট। পরামর্শ করে এরপরে একটা ডিসিশন নিয়ে ওইভাবে আসলে আমার পড়ালেখাটারও ওইভাবেই সাজানো। না, অনেক সুন্দর করে বলেছেন ভাই, কারণ এই পার্টটাতে হচ্ছে আমাদের অনেককেই কিন্তু আসলে হচ্ছে অনেক রকম স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়। হ্যাঁ, তো ভাইয়ার হচ্ছে বই দুইটার লিংক, তার মানে হচ্ছে একটা যেটা পাবলিশ বই ফ্রেশার্স টু জব রেডি, আর যেটা নতুন আসছে এমবিটিআই নিয়ে, দুইটারই হয়তো আমরা লিংক হচ্ছে এই ভিডিওটা পাবলিশ হতে হতে এই ভিডিওর সাথে আমরা দিয়ে দিতে পারবো। আর 16personalities.com কিংবা ব্যক্তিত্ব.com এই লিঙ্কগুলো হচ্ছে আপনারা কাজে লাগাতে পারবেন টুল হিসেবে। তো আমার রিকোয়েস্ট থাকবে যে আজকের আলোচনাটা আমরা বরং মোর প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ওয়েতে করার চেষ্টা করেছি, যে অর্থাৎ এই আলোচনাটা শুনে আপনি কিছু একটা করতে পারবেন। অর্থাৎ এখানে হয়তো কেউ কেউ তার পার্সোনালিটি টাইপ খুঁজে বের করতে পারবেন, কেউ কেউ হয়তো তার ক্যারিয়ার গাইডলাইনের কোনো একটা সাজেশন কিংবা হচ্ছে কোনো একটা পার্ট হয়তো পেয়ে যেতে পারবেন। সো আমার সাজেশন থাকবে বা রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, এটা যদি কেউ করেন তাহলে হচ্ছে ওই সম্পর্কে আপনি কয়েকটা বাক্যে আপনার কমেন্টটা লিখতে পারেন, যে আপনি এখান থেকে কি জানলেন, কি বুঝলেন, কি শিখলেন, কিংবা উল্টোটাও হতে পারে আমাদের জন্য হচ্ছে আপনার কি পরামর্শ থাকতে পারে, সেগুলো হচ্ছে আমাদেরকে কমেন্টে লিখতে পারেন। সো তাহলে আমাদের এই ইন্টারেকশনটা হচ্ছে আরেকটু বেটার ওয়েতে হবে, এন্ড আমরাও হচ্ছে আরো বেটার কি বলা যায় সার্ভিস দিতে পারবো এই ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করার মাধ্যমে, বা এই জিনিসগুলো নিয়ে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কিংবা হচ্ছে উপকারী একটা আলোচনা ইনিশিয়েট করার মাধ্যমে। তো দর্শক,
সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এই সময়টুকু থাকার জন্য। শাওন ভাইকে তো অবশ্যই ধন্যবাদ এই ইন্টারেস্টিং আলোচনাটা তৈরি করার জন্য আমাদের জন্য। তো পরের পর্বে আবার সবার সাথে ইনশাআল্লাহ দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।